ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আজ আপনারা শুনবেন প্রলয় সেনের অ্যাডভেঞ্চার কাহিনী অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন সুন্দরবনের ভয়ঙ্কর গুপ্তধন। আজকের গল্প শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের নতুন শ্রোতা বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। গল্প ভালো লাগলে লাইক, সাথে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজা বাবু। শুরু হচ্ছে আজকের গল্প, প্রলয় সেনের কলমে এক অ্যাডভেঞ্চার কাহিনী সুন্দরবনের ভয়ঙ্কর গুপ্তধন, প্রথম পর্ব। একবার বেশ কিছুদিনের জন্য সুন্দরবনে গিয়েছিলাম। তখন আমার বয়স বছর 14। না, বেড়াতে নয়, গিয়েছিলাম ছোটকার খোঁজে। ছোটকা মানে আমার ছোট কাকা। নিখোঁজ হয় ডিসেম্বরের শেষ দিকে। ওর সন্ধানেই আমরা কলকাতা থেকে রওনা হই তারও দিন 10 বাদে। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদহ সাউথ স্টেশন থেকে। হ্যাঁ, মনে আছে, শীতের শহর তখনও রাতের কালো কাঁথা মুড়ি দিয়ে জুবুথুবু হয়ে পড়ে আছে, আর আমরা ট্যাক্সি চেপে স্টেশনে পৌঁছাই। ক্যানিং ফার্স্ট লোকাল তখন ছাড়ত 4:25-এ। আমরা ওই ট্রেনটাই ধরেছিলাম। প্রায় 15 দিনের মতো ছিলাম জল জঙ্গলের রাজত্বে। বিরাট একটা এলাকা ঘুরেও বেরিয়েছিলাম, অভিজ্ঞতাও হয়েছিল প্রচুর। আর আজ সেই অভিজ্ঞতার কথাই বলতে বসেছি তোমাদের। সুন্দরবন শব্দটা শোনা মাত্রই তোমাদের মনে যে সুন্দর ছবিটা ফুটে ওঠে, আসল সুন্দরবনের সঙ্গে তার খুব একটা মিল নেই। কিন্তু শুধু ভারতবর্ষ কেন, সুন্দরবনের মতো ভয়ালো দুর্গম অরণ্য সারা পৃথিবীতেই খুব কম আছে। ছোট বড় অজস্র নদী খালে ঘেরা এই বন, জলে কুমির, ডাঙায় বাঘ, কথাটা বোধহয় একমাত্র সুন্দরবনের বেলাতেই খাটে। শুধু বাঘ, সাপ, বনশুয়োর, কুমির, হাঙর নয়, সেই সঙ্গে এই অরণ্যে খুনে ডাকাতের সংখ্যাও অগুন্তি। ফলে ছোটকার খোঁজ করতে গিয়ে আমরা বারবারই মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম। আমরা গিয়েছিলাম 3 জন, অবিনাশ কাকা, তপনদা আর আমি। এই অবিনাশ কাকা বাবার বন্ধু, একসময় সেটেলমেন্ট অফিসে কাজ করতেন, সেই সূত্রে সুন্দরবনেও কিছুকাল ছিলেন। তপনদা আমার পিস্তত ভাই, ইতিহাসে MA পাশ করে তখন গবেষণা করছিল। অসম্ভব সাহসী আর বুদ্ধিমান, ছোটকার সমবয়সী। না, আমার কিন্তু যাবার কথা ছিল না, ছিল বাবার। তবে বাবার শরীরটা তখন মোটেই ভালো যাচ্ছিল না। একেই হার্টের রোগী, তার ওপর সর্দি কাশিতেও ভুগছিলেন। বাবার জায়গাতে অবিনাশ কাকাই আমাকে তাদের দলে টেনেছিলেন। মার্চ মাসে ছোটকা ডুমুরখালি নামে একটা জায়গায় প্রাইমারি স্কুলের মাস্টারি নিয়ে চলে যায়। সুন্দরবনের ওই দিকটাতে ডুমুরখালি শেষ বসতি, আর তারপর নদী পেরোলেই গভীর বন। ডুমুরখালি বঙ্গসুন্দরী প্রাইমারি স্কুলের সেক্রেটারি পঞ্চানন মণ্ডলের চিঠি পেয়েই আমরা রওনা হই। বড়দিনের ছুটি শেষ হয়ে গেছে, অথচ ছোটকার ডুমুরখালিতে পৌঁছয়নি। তাই চিঠি দিয়েছিল পঞ্চানন মণ্ডল। চিঠিটা পেয়েই বাড়িতে কান্নাকাটি পড়ে গিয়েছিল। গত পুজোর ছুটিতেই শেষবার ছোটকা কলকাতাতে এসেছিল, তারপর আর আসেনি। এমনকি ওর কোনো চিঠিও পাইনি আমরা।
ভোর ভোর ক্যানিংয়ে পৌঁছালাম। ছোট্ট শহর, উত্তর থেকে দক্ষিণে শহরটাকে ছুঁয়ে মাতলা নদী বয়ে গিয়েছে। তখন সবে চারদিক কুয়াশায় স্নান করে ঝলমলে হয়ে উঠেছে। গোসাবার লঞ্চে উঠলাম আমরা। মাথার ওপর ভোরের সোনালি আকাশ, দূরের চরে বকের দল চড়ে বেড়াচ্ছে। জল কেটে ছলাৎ ছলাৎ শব্দে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে। আনন্দে আমার বুক নেচে উঠল। হ্যাঁ, তখনও জানি না আমরা চলেছি এক ভয়ঙ্করের দেশে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করে আছে বিপদ আর মৃত্যু। নদীর হাওয়াতে বেশ জোর খিদে পেয়ে গিয়েছিল। সকাল 11টা নাগাদ আমরা গোসাবায় এসে পৌঁছালাম। জায়গাটা বিদ্যা নদীর ধারে একটা গঞ্জ মতো। অবিনাশ কাকা বললেন, আরে চলো চটপট খেয়ে আসি, বেলাবেলি ডুমুরখালি পৌঁছতে হবে, অচেনা জায়গা। লঞ্চ ঘাটা থেকে হোটেল কিছুটা দূরে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নৌকায় এসে উঠলাম। অবিনাশ কাকা ছোয়ের ভেতরে ঢুকে গেলেন। শীতকাল, মধ্যদিনের রোদ, বেশ আরাম লাগছিল। আমাদের নৌকা দক্ষিণমুখ একটা খালে ঢুকে পড়ল। দুধারে উঁচু পার, ধান কাটা হয়ে গেছে, চলছে কলাই আর সর্ষের চাষ। নীরু, আমার কি মনে হয় জানিস? নস্যির কৌটো বের করে বলল তপনদা। বড়দিনের ছুটিতে শুভ কলকাতার দিকে আসেইনি, অন্য কোথাও গেছে। কিন্তু তপনদা, পঞ্চানন মণ্ডল যেভাবে চিঠি লিখেছে তাতে তো মনে হয়। আমার কিন্তু এই চিঠিটা পড়েই সন্দেহটা বেড়েছে। আমাকে কথা শেষ করতে না দিয়ে বলল তপনদা। কেন, এ কথা বলছো কেন? আমি প্রশ্ন করলাম। না, স্কুলের সেক্রেটারি হয়ে একজন টিচারকে কি বিচ্ছিরি ভাষায় চিঠি লিখেছে লোকটা, দেখ, রীতিমতো শাসিয়ে। তপনদা, সেটা কি খুব অন্যায়? বছরের শুরুতে কামাই করলে কি চটবে না? তাছাড়া গ্রামের লোক অত শত গুছিয়ে হয়তো লিখতে জানে না। আমি বোঝাতে চাইলাম। তপনদা নসি নিয়ে বলল, ব্যাপারটাকে তুই যত সহজ ভাবছিস আসলে হয়তো তত সহজ নয়। আমার ধারণা শুভ যে কলকাতায় আসেনি সেটা পঞ্চাননবাবু বুঝতে পেরেছেন। বারে, তাহলে কলকাতার ঠিকানায় চিঠি লিখবে কেন? সত্যি সত্যি শুভ কলকাতায় গেছে কিনা হয়তো সেটাই যাচাই করবার জন্য। তা যাচাই করে লাভ? না, লাভ কতটা তা এক্ষুনি বলতে পারবো না, তবে পঞ্চাননের নির্ঘাত একটা কিছু মতলব আছে। তপনদা, তাহলে আর কোথায় যেতে পারে ছোটকা? তপনদা মৃদু হেসে বলল, নীরু, আমি তো আর শার্লক হোমস নই। আগে ডুমুরখালি পৌঁছই, তারপরে সব নিয়ে ভাবনা চিন্তা করব। তপনদার বলা শেষ হলে হঠাৎই একটা কথা আমার মনে পড়ে গেল। এবার পুজোর ছুটিতে কলকাতায় এসে ছোটকা সারাদিন লাইব্রেরিতেই কাটাতো, আর বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পরও অনেক রাত অবধি জেগে মোটা মোটা সব বই পড়ত। প্রত্যেক বছর অষ্টমীর দিন রাতভর আমি ছোটকার সঙ্গেই ঠাকুর দেখি। এবার বেরুবার কথা বলতেই ছোটকা বলেছিল, বুঝলি নীরু, বড়দিনের ছুটিতে এসে তোকে নিয়ে খুব ঘুরব, এবার আমি ভীষণ ব্যস্ত। ছোটকা, আজ অষ্টমী পুজো, আজ আবার কিসের এত ব্যস্ততা? আমি রেগে গিয়েই প্রশ্ন করেছিলাম। হ্যাঁ, একটা দারুণ জায়গার সন্ধান পেয়েছি রে নীরু। দেখেছিলাম উত্তর দেবার সময় ওর দু চোখ জলজল করে জ্বলে উঠেছিল। জায়গাটা কোথায় ছোটকা? ডুমুরখালি থেকে অনেকটা দূরে, সমুদ্রের কাছাকাছি। ছোটকা, তার সঙ্গে আজ রাতের ঠাকুর দেখতে যাওয়ার বাধাটা কোথায়? আজই তো তুমি আর ডুমুরখালি যাচ্ছ না। আমি কিন্তু সহজে হার মানতে চাইনি। হ্যাঁ, ঠিকই বলেছিস, তবে আসলে কি জানিস, জায়গাটা যে সঠিক কোন দিকে সেটা এখনো বুঝেই উঠতে পারিনি। তাই তো আজ কদিন ধরে সমানে বই আর ম্যাপ ঘেটে যাচ্ছি। আমি একবার ভাবলাম কথাটা তপনদাকে জানাই, কিন্তু সুযোগ পেলাম না। তপনদা ততক্ষণে যে লোকটা হাল ধরে বসেছিল তার সঙ্গে এই কথা বলতে শুরু করেছে। তপনদা বলছিল, তোমার নাম কি মাঝি? আগে বাবু শামশের খা। তা থাকো কোথায়? মাদার দহ, এই ডুমুরখালি থেকে একটু পশ্চিমে। আচ্ছা, এ নৌকো তোমার? হ্যাঁ বাবু। কতদিন হলো নৌকো বাইছো? তা কি আর লেখা জোকা আছে? সেই কোন বাচ্চা বয়সে বইটা ধরেছিলাম। গোফে তা দিতে দিতে শামসের জবাব দিল,
আচ্ছা শামসের, জঙ্গলের ভেতর গেছো কখনো? তা যাব না কেন বাবু, ফি বছরই তো যাই লকড়ি আনতে। তা জঙ্গলের ভেতর ঢুকতে ভয় করে না? দুপাটি ঝকঝকে দাঁত বের করে হাসলো শামসের, বলল, ভয় করলে কি চলে বাবু, আমরা গরিব মানুষ, পেটের টান পড়লে তো যেতেই হয়। আমাদের নৌকা ফের নদীতে পড়ল। জোয়ারের সময়, রোদে বিকেলের রং ধরেছে, শীতকাল হলেও তেমন হাওয়া নেই। আচ্ছা ধরো শামসের, যদি বলি আমাদের নিয়ে জঙ্গলে যেতে হবে, যাবে? অবশ্য তার জন্য যা টাকা লাগবে দেবো তোমাকে। তপনদার কথা যেন ফুরুতেই চায় না। শামসের বলল, কেন যাব না বাবু, কেরায়া খাটাই তো আমার কাজ। তা তা কবে নাগাদ জাতি চান? তপনদার দুই ভুরুর মাঝখানে একটা সরু ভাঁজ পড়ল। তারপর একটু ভেবেই বলল, শোনো, কাল বিকেলের দিকে ডুমুরখালির ঘাটে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। শামসের মাথা নাড়ল। দিবানিদ্রা সেরে অবিনাশ কাকা ছইয়ের বাইরে এলেন। আমি তখন তপনদার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছি। ওর মতিগতি বোঝে কার সাধ্য। তপনদা আমার দিকে চোখ ফিরিয়ে হাসিতে রহস্য এঁকে থিয়েটারে যারা পার্ট করে তাদের মতো মাথা ঝাঁকিয়ে গম্ভীর গলাতেই বলল, ধীরে ধীরে বৎস, ধীরে, উতলা হয়েও না, সময় হলে সব খুলে বলবো। নদীর বাঁকের মুখেই ডুমুরখালি। দিনের আলো থাকতেই আমরা পৌঁছে গেলাম। দেখতে পেলাম ঘাটে রকমারি নৌকার ভিড়। এখন বনের ভেতর যাবার মরশুম, কারণ শীতে নদী শান্ত থাকে, ঝড় তুফানের ভয় না থাকায় এই সময় দলে দলে নৌকা জঙ্গলের দিকে যায়, বনের ভেতর ঢুকে কাঠ কাটে, গোলপাতা, বুনো বেত এই সমস্ত সংগ্রহ করে। জেলেরা এই সময় খালে নদীতে কোমর জাল পাতে। আর একদল যায় মধু আনতে। বেডিং বোচকা নিয়ে শামসেরও আমাদের সঙ্গে ডাঙায় উঠল। নদীর ঘাট থেকে ছোটকার স্কুল খুব একটা দূরে নয়, কিন্তু স্কুল বাড়িটা দেখে আমাদের চোখ একেবারে ছানা বড়া। বাড়ি নয়, একটা বড় আটচালা, চারদিক খোলা, ছাউনি গোলপাতার। অবিনাশ কাকা বললেন, হ্যাঁ, পাগল না হলে এখানে কি কেউ মাস্টারি করতে আসে নাকি? হ্যাঁ, কথাটা একেবারে ঠিকই। ছোটবেলা থেকেই ছোটকা একটু একগুঁয়ে আর খেয়ালি ধরনের। কোনো একটা ব্যাপারে একবার যদি গো চাপল তাহলে আর রক্ষা নেই। ওকে থামায় তখন কার সাধ্য? বিয়ে পরীক্ষার ফল বেরোনোর পর বাবা একটা ভালো মাইনের চাকরি জোগাড় করে দিয়েছিল। হ্যাঁ, মাস কয়েক কাজ করবার পর বলা নেই কওয়া নেই হঠাৎই একদিন ছোটকা বাক্স প্যাটরা গুছিয়ে ডুমুরখালি চলে এসেছিল। অবশ্য আসার আগে আমাকে বলেছিল, হ্যাঁ বুঝলি নিরু, 10টা 5টা কলম পেশা আমার তো ধাতে সইছে না। হোক না প্রাইমারি স্কুলের মাস্টারি, একটা নতুন জায়গা তো দেখা হবে, কি বলিস? আমরা আটচালার কাছে এগিয়ে যেতেই কোত্থেকে একজন বুড়ো মতো লোক এসে আমাদের সামনে দাঁড়ালো। তারপর 2 হাত জড়ো করে কপালে ঠেকিয়ে বলল, এর নাম হয় বাবু মশাইরা, তা কোত্থেকে আসছো তোমরা? কলকাতা থেকে। তা বাবু তুমি কে? বললেন অবিনাশ কাকা। আগে আমার নাম বিষ্ণুচরণ, এই স্কুল বাড়ি ঝাড়পোর করি। এবার অবিনাশ কাকা আশ্বস্ত হলেন, বললেন, তাহলে তো ভালোই হলো। আমি হলাম তোমাদের স্কুলের টিচার, শুভব্রত মিত্রর দাদা। ও হো, তাই নাকি? কই, তা শুভ মাস্টার বাবু এলো না তোমাদের সঙ্গে? না, শুভ তো কলকাতাতে যায়নি। পঞ্চানন বাবুর চিঠি পেয়ে আমরাই তোর খোঁজ করতে এলাম। হ্যাঁ, সে কি কথা? চমকে উঠল বিষ্ণুচরণ। তাহলে মানুষটা কোথায় গেল? আমরা তো তাই ভাবছি বিষ্ণুচরণ, উত্তর দিলাম আমি। হ্যাঁ, কি জানি কোথায় গেছে। যা খেপা মানুষ, মাঝে মাঝে 2-3 দিনের জন্য প্রায় সে কোথায় যে চলে যেত। মুখটা কালো করেই বলল বিষ্ণুচরণ। সে কি, তাই নাকি? তপনদার চোখে মুখে বিদ্যুতের ঝলকানি ফুটে উঠল। একটু দম নিয়ে চারপাশে চোখ বুলিয়ে গলার স্বর খাটো করে বিষ্ণুচরণ আবারও বলল, হ্যাঁ, আর
এর জন্যই তো কর্তামশাইয়ের সঙ্গে শুভ মাস্টার বাবুর জোর কথা কাটাকাটি হতো। আচ্ছা, তা কর্তামশাইটা আবার কে? কর্তামশাইকে জানো না বাবু মশাই? আমাদের ডুমুরখালি লাটের বলতে গেলে সব জমি যে ওনার। ও আচ্ছা, তা বিষ্ণুচরণ, তুমি কি পঞ্চানন মণ্ডলের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি ওনারই কথা বলছি। বিষ্ণুচরণ মাথা ঝাঁকালো। তপনদা বলল, আচ্ছা বিষ্ণুচরণ, শুভবাবু কোন দিকে যেতে পারে বলে মনে হলো তোমার? হ্যাঁ বাবু, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কোন দিকে গেছে কি করে বলবো? বোঝা গেল তপনদার প্রশ্নে ও একটু ঘাবড়েই গেছে। হ্যাঁ, সে তো বটেই। তবু বুঝতেই তো পারছো, কলকাতা থেকে আসছি, মানুষটা তো আর উবে যেতে পারে না। একটা খবর না নিয়ে বাড়ি ফিরি কোন মুখে বলো তো? তপনদা পাকা অভিনেতা। শেষের দিকে তার গলার স্বর একেবারে কেঁপে উঠল। চিরে তাতে ভিজলও খানিকটা। গ্রামের সহজ সরল মানুষ ফিসফিস করে বলল বিষ্ণুচরণ, বাবু শোনো শোনো, তোমরা একবার গোরা মাস্টার বাবুকে শুধলে পারো, উনি হয়তো বলতে পারবেন। বিষ্ণু, কাদের সঙ্গে কথা বলছিস রে? হঠাৎই ওর পেছন থেকে কে যেন বাজখাই গলায় বলে উঠল। বিষ্ণুচরণ থরথর করে কেঁপে উঠল, ঘুরে দাঁড়িয়েই উত্তর দিল, আগে কর্তামশাই, এনারা এনারা কলকাতা থেকে এসেছে, শুভ মাস্টার বাবুর বাড়ির লোক। কর্তামশাই ওরফে পঞ্চানন মণ্ডল আমাদের সামনে এসে দাঁড়ালো। চিঠি পড়ে লোকটাকে যেমন ভেবেছিলাম, দেখতে কিন্তু তেমন নয়। নিরীহ গোবেচারা ধরনের চেহারা, বয়স 50-এর ওপরেই। গোলগাল, মাথায় প্রকাণ্ড টাক, গলায় 3.5 প্যাচ তুলসীর মালা, পরনে ফতুয়া, হাঁটু অবধি তোলা কাপড়, খালি পা। পঞ্চানন মণ্ডল বলল, সে কি, শুভবাবু তাহলে কলকাতায় যাননি? না, আমরা তো আপনার চিঠি পেয়েই আসছি। অবিনাশ কাকা উত্তর দিলেন। সে কি, একটা জল জ্যান্ত মানুষ কলকাতায় যায়নি? তাহলে গেল কোথায়? পঞ্চানন মণ্ডলের কপালের ভাঁজগুলো কেঁপে উঠল। আচ্ছা, তা আপনার কি মনে হয় পঞ্চানন বাবু, কলকাতায় ফেরার পথে ডাকাতের হাতে পড়েনি তো ছেলেটা? অবিনাশ কাকা জানতে চাইলেন। না, অসম্ভব কিছুই নয়। বাধা অঞ্চল, এদিকে তো চোর ডাকাতেরই আড্ডা। তাছাড়া শুভবাবুর হাতে ঘড়ি ছিল, 1 মাসের মাইনেও তো পেয়েছিলেন। বলতে বলতেই পঞ্চানন মণ্ডল কেমন যেন আনমনা হয়ে গেল। কিন্তু পঞ্চাননবাবু, দিনে দুপুরে একটা মানুষকে খুন করা কি এতটাই সহজ? আমি বললাম। পঞ্চানন মণ্ডল একটু মুচকি হেসে বলল, হ্যাঁ সহজ, সব কেড়ে করে নিয়ে নদীতে ফেলে দিতে পারলেই হলো। হ্যাঁ, হাঙর কুমিরের দল তো হা করে বসেই আছে। তাহলে উপায়? থানায় গিয়ে একটা ডায়েরি করব? অবিনাশ কাকা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, এটা মন্দ বলেননি। তবে ডায়েরি করতে হলেও আজ রাতটা আপনাদের তো এখানেই কাটাতে হবে। যাত্রা যখন গোসাবায়, থানা তো ওখানেই, বলল পঞ্চানন মণ্ডল। ভাড়া মিটিয়ে দিয়ে একটু তফাতে নিয়ে গিয়ে তপনদা ফিসফিস করে শামসেরকে কিসব যেন বলল। মাথা নেড়ে শামসের চলে গেল ঘাটের দিকে। স্কুল থেকে কিছু দূরে একটা দরমার বেড়াওয়ালা ঘর। পঞ্চানন মণ্ডল আমাদের সেখানেই নিয়ে গেল। এই ঘরটাতেই ছোটকা থাকত। ছোট্ট মাটির ঘর, একটা তক্তপোষ ঘরের এক পাশে, আর একদিকে একটা কেরোসিনের স্টোভ, সঙ্গে কিছু বাসন কোসন। তক্তপোষের ওপর একটা শতরঞ্চি পাতা। বুঝলাম নিজের হাতেই রান্না করে খেত ছোটকা। পঞ্চানন মণ্ডল বলল, আচ্ছা, আমি এখনই একটা হেরিকেন পাঠিয়ে দিচ্ছি। রাতের খাবার আমার লোক এসে দিয়ে যাবে, কেমন? অনেক দূর থেকে এসেছেন, আপনারা একটু জিরিয়ে নিন। আমায় আবার একবার বনবিবির থানে যেতে হবে, আজ পুজোর দিন।
পঞ্চানন মণ্ডল চলে যেতেই তপনদা বেডিং খুলে তক্তপোষের ওপর বিছানা পাতল। ঘরের পিছন দিকে একটা ছোট্ট পুকুর। দেখলাম পুকুরের ওপাশে গাছতলায় কিছু লোক জড়ো হয়েছে। তখন সন্ধ্যা হয়। অবিনাশ কাকা বললেন, চলো নীরু, একবার বনবিবির পুজো দেখে আসি। হ্যাঁ, অন্ধকার ঘরে বসে কি করব বলো, তাই না? তপনদা একটা হাই তুলে বলল, আপনি নীরুকে নিয়ে যান মামা, আমি বড় ক্লান্ত, একটু গড়াগড়ি যাই। তপনদার কথাটা কিন্তু আমার বিশ্বাস হলো না। এইটুকু দৌড়ঝাঁপে ওর কাহিল হওয়ার কথাই নয়। পুরো 6 ফুট লম্বা, দিনে 500 বুকডন আর মুগুর ভাজা শরীর। বুঝলাম তপনদার অন্য একটা কিছু মতলব আছে। পুকুরের ওপারে একটা হিজল গাছের কাছে বন বিবির ধান। এই বন বিবি বনের দেবী। যারা জঙ্গলের ভেতর কাঠ কাটতে, মধু আনতে কিংবা মাছ ধরতে যায়, তারা আগে পুজো দিয়ে বনবিবিকে তুষ্ট করে নেয়। নইলে এদের বিশ্বাস জঙ্গলে গিয়ে বাঘ কিংবা অন্যান্য হিংস্র জন্তুর কবলে পড়বার ভয় থাকে। বাঘের ওপরে বসেন বনবিবি, ছোট্ট মাটির মূর্তি, গায়ের রং হলুদ, মাথায় মুকুট, গলায় হার আর বন ফুলের মালা, সারা গায়ে তার রকমারি অলঙ্কার। রাস্তার মোড়ে বনবিবির ধানের পাশে ছোটখাটো একটা মেলা বসেছে। মূর্তির সামনে খানিকটা জায়গা নিকানো, বড় পেতলের গামলাতে সিন্নি আরও সব নৈবেদ্য রাখা, কদমা, বালিচিনি, পাটালি গুড়, ফলমূল, সাদা চিনির বাতাসা, আরও কত কি। পঞ্চানন মণ্ডল ধানের সামনে দাঁড়িয়ে পুরোহিতকে কিসব যেন বলছে। ধূপধুনো জ্বালানো হয়েছে, চারপাশে মাঝি মাল্লা গ্রামের মানুষের ভিড়। পুরোহিত এক সময় সুর করে বলতে শুরু করল, জয় মা বনবিবি, জয় মা বনবিবি, ডোমার বাল্য গেল বনে, থাকে যেন মনে, শত্রু দুশ্মন চাপা দিয়ে রক্ত গড়ে রক্ষণে, দোহাই মা বড়কদের, দোহাই মা বড়কদের, জয় মা বনবিবি, জয় মা বনবিবি, জয় মা বনবিবি। সঙ্গে সঙ্গেই বালকের দল অর্থাৎ বনবিবির ভক্ত সন্তানরা মাথা হেট করে বিড়বিড় করে কিসব যেন বলে উঠল। আমি এক ফাঁকে শুট করে ভিড় থেকে কেটে মেলার দিকে চলে এলাম। ছোট্ট গ্রাম্য মেলা। দোকানিরা রাস্তার ওপর হোগলার পাটি বিছিয়ে নানা রকম পসার সাজিয়ে বসেছে। কাচের চুড়ি, আলতা, সিঁদুর, বাচ্চাদের খেলনা, কাপড়, গামছা, লুঙ্গি, দা, বটি, কোদাল, লাঙলের ফলা, নানা রকমের লোহার তৈরি জিনিস, বেতের বেনো, চুপড়ি, ধামা, কানকো, কত রকমের মিঠাই, তরিতরকারি সবই আছে মেলায়। কিছুটা এগোতেই দেখতে পেলাম রাস্তার ধারে বেশ কিছু লোক এক জায়গায় জড়ো হয়েছে। দেখলাম মাঝখানে খানিকটা ফাঁকা জায়গা। আমি একজনকে শুধুলাম, আচ্ছা ওখানে কি হবে? লোকটা বলল, বাবু, বনবিবির পালা হবে। আমি লোভ সামলাতে পারলাম না, ভিড়ের মধ্যে গিয়ে ঢুকলাম। কাশি আর ঢোল নিয়ে দুটো লোক ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল। তারপর একে একে নানা বেশে গায়কের দল এলো। শুরু হয়ে গেল পালা গান। কি সুন্দর কাহিনী! ধোনা আর মোনা দুই ভাই, তারা মৌলে। মৌলে মানে যারা মধু সংগ্রহ করে। সুন্দরবনে যাবার সময় গ্রামেরই একটা বাচ্চা ছেলে ধোনা মোনাকে বলল, খুড়োমশাইরা, আমিও তোমাদের সঙ্গে যাব। ধোনা মোনা তারা তো হেসেই খুন। তারা বলে, তুই যাবি কিরে দুঃখে? বনে যে বড় শেয়াল থাকে। দুঃখে বলল, থাকুক বড় শেয়াল, আজ কদিন হলো না খেয়ে বাড়িতে আছি। বনে গিয়ে মধু জোগাড় করতে পারলে দুটো খেয়ে তো বাঁচব। দুঃখের কথা শুনে ধোনা আর মোনার হৃদয় গলে গেল। তারপর তাদের সঙ্গে দুঃখেও চলল বনের দিকে। সুন্দরবনে বাঘের দেবতা হলেন দক্ষিণ রায়। জঙ্গলে ঢোকবার আগে ধোনা তাকে পুজো দিতে ভুলে গেল। দক্ষিণ রায় রেগে তখন অগ্নিশর্মা হয়ে গেলেন। স্বপ্নে দেখা দিয়ে ধোনাকে বললেন, আমি রক্ষমুনির ছেলে। রক্ষমুনিকে সুন্দরবনের সকলেই ভক্তি করে। আমি বনরাজ্যের অধিপতি, আর আমাকে পুজো না দিয়ে তুই ভীষণ অন্যায় করেছিস। এর জন্য তোকে খেসারত দিতে হবে, নইলে আমার বন থেকে একটুও মোম কিংবা মধু পাবি না। ভয়ে কাঁপতে কাঁপতে ধোনা বলল, কি খেসারত দেবতা? দক্ষিণ রায় গর্জন করে উঠলেন, বললেন,
আমাকে নরমাংস দিতে হবে, নইলে আমি শান্ত হব না। ভয়ে তার বুক শুকিয়ে গেল। দেবতার আদেশ অমান্য করলে আর কোনো রক্ষা নেই, কিন্তু কি করে ধোনা? ইচ্ছে নেই, তবু প্রাণ ভয়ে গভীর জঙ্গলে বাচ্চা ছেলে দুঃখেকে একলা ফেলে পালিয়ে এলো সে। ভয়ঙ্কর জঙ্গল, দিনের বেলাতেও জঙ্গলের ভেতর সূর্যের আলো ঢোকে না। বনের ভেতরে দারুণ বাঘ, বিষধর সাপ ও বুনোমহিষের তাড়া খেয়ে দুঃখে এদিক ওদিক ছুটতে লাগল। শেষ পর্যন্ত এক ভীষণ দুরন্ত বাঘ তাকে হাঁ করে খেতে এলো। পালাবার আর কোনো পথ নেই। মা মা বলে দুঃখে মাটিতে লুটিয়ে পড়ল। তখন বনবিবি জঙ্গলের গভীরে তার রাজধানীতে সিংহাসন আলো করে বসেছিলেন। মা বলে দুঃখে কেঁদে উঠতেই তার আসন কেঁপে উঠল। তিনি সবই জানতে পারলেন। সঙ্গে সঙ্গেই সিংহাসন থেকে নেমে ভাইসা জাঙ্গুলিকে নিয়ে বনের ভেতর ছুটে গেলেন। কোলে তুলে নিলেন দুঃখেকে। প্রকাণ্ড হাঁ করে দাঁড়িয়ে থাকা বাঘটা আর কেউ নয়, স্বয়ং দক্ষিণ রায় বাঘের ছদ্মবেশে নর মাংস খেতে এসেছেন। বনবিবি তা বুঝতে পেরে সাজাঙ্গুলিকে আদেশ করলেন। সঙ্গে সঙ্গেই সাজাঙ্গুলি এগিয়ে বাঘের মাথায় মুগুরের আঘাত করল। ব্যাঘ্ররূপী দক্ষিণ রায় ছুটতে ছুটতে বরখানগাজীর শরণাপন্ন হলেন। বরখানগাজীও সুন্দরবনের এক অঞ্চলের অধিপতি। তিনি অনেক বুঝিয়ে বনবিবিকে শান্ত করলেন। বনবিবি কিন্তু সহজে ছাড়লেন না। দক্ষিণ রায়কে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন, 18 ভাটির মাঝে আমি সবার মা। মা বলি ডাকিলে কারো বিপদ থাকে না। বিপদে পড়ি যে মা বলি ডাকিবে, কভু তারে হিংসা না করিবে। ওদিকে ধোনা গ্রামে গিয়ে বলল, দুঃখেকে বাঘে খেয়েছে। বনবিবি দুঃখেকে এবার অনেক টাকা পয়সা ধনরত্ন দিয়ে দেশে পাঠাবার ব্যবস্থা করলেন। একটা কুমির এসে দুঃখেকে পিঠে করে নিয়ে তার গ্রামে পৌঁছে দিল। দুঃখের মা ছিল কালা আর অন্ধ। বনবিবির কৃপাতে সেও ভালো হয়ে গেল। তারপর থেকেই দুঃখে হল চৌধুরী, মানে গ্রামের জমিদার। পালা শেষ হবার সঙ্গে সঙ্গেই প্রত্যেকে হ্যারিকেন মশাল শূন্যে তুলে একসঙ্গে বিকট চিৎকার করে উঠল, জয় বনবিবির জয়, জয় মা বনবিবির জয়। সামনে নদী, আকাশে তখন সরু এক ফালি চাঁদ। নদীর ওপার অন্ধকার, ঘন জঙ্গলের দুর্গ। শুনতে পেলাম দূরে কোথাও একটা হিংস্র জন্তু আর্তনাদ করে উঠল। আমার বুকের রক্ত যেন তখন হিম হয়ে এলো। পর মুহূর্তেই অবশ্য নিজেকে সামলে নিলাম। মনে মনে বললাম, কি হে গ্রেট নিরুপম মিত্র, হরিশ মুখার্জি রোডের ডান পিঠে ছেলে নিরু, এর মধ্যেই ভয় পেয়ে গেলে, আর তুমি এসেছো সুন্দরবনে। বারে বা, সাহস আনো মনে, সাহস আনো। এই যে হ্যাঁ, আচ্ছা ছেলে তো তুমি নিরু। হ্যাঁ, এই ভিড়ের মধ্যে এখানে দাঁড়িয়ে আছো, আর এদিকে আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি তোমায়। অবিনাশ কাকার ডাকে আমার হুঁশ ফিরল। আমি হেসে বললাম, পালাগান শুনছিলাম। হ্যাঁ, অচেনা জায়গা, এরকম একলা ঘুরতে হয় কখনো বলো তো? নাও এখন চলো। পুকুর পাড় ধরে ঘরের দিকে ফিরে আসার সময় একবার মাঝপথে দাঁড়িয়ে পড়েছিলাম। একটু দূরে একটা বড় তেঁতুল গাছ, আর সেই গাছের ওধারে দুটো ছায়ামূর্তি। একজন চাপা গলায় বলছিল, ওরা তোকে কি জিজ্ঞাসা করছিল? আগে কিছু না করতাম মশাই। কণ্ঠস্বর দুটোই আমাদের পরিচিত, পঞ্চানন মণ্ডল আর বিষ্ণুচরণ। হ্যাঁ, কিছু না, ফের মিথ্যে বলছিস। শোন, তুই কিন্তু আমাকে চিনিস না। কেটে দুভাগ করে গাঙের জলে ভাসিয়ে দেব। বুঝলাম পঞ্চানন মণ্ডল খুব উত্তেজিত তখন। হুজুর, আপনারে শুয়ে বলছি, বিশ্বাস করুন। কান্না ভরা গলায় বলল বিষ্ণুচরণ। ফের মিথ্যে কথা। আমি বুঝি দূর থেকে লক্ষ্য করিনি। তুই গুজগুজ করে কিসব যেন বলছিলি ওদের। দাঁড়া দাঁড়া, মজা দেখাচ্ছি তোর। পঞ্চানন মণ্ডল গর্জে উঠল। অবিনাশ কাকা আমার হাত ধরে টেনে চাপা গলায় বলেছিল, চলো নিরু চলো, এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না, ওরা দেখে ফেলবে। ঘরের কাছাকাছি আসতেই দেখি ভেতরে আলো জ্বলছে।
তপনদা কার সঙ্গে যেন কথা বলছিল। ভেতরে ঢুকতেই তপনদা আমাদের সঙ্গে ভদ্রলোকের পরিচয় করিয়ে দিল। নাম জন পেরেরা, লাল টকটকে গায়ের রং, লম্বাটা ধরনের মুখ, মুখ ভর্তি দাড়ি গোঁফ, স্বাস্থ্য বেশ মজবুত, বয়স আশা করি 40-এর কাছাকাছি। গলায় নিকেলের সরু হারে একটা ক্রুশ ঝুলছে। ছোটকার সহকর্মী, তবে এই জন ডুমুরখালি প্রাইমারি স্কুলে অনেক কালই আছে। ছোট্ট স্কুল, ছাত্র সংখ্যা খুবই কম, শিক্ষকও মাত্র 3 জন। ওর কথাতেই জানতে পারলাম আর একজন শিক্ষক আজই তার গ্রামে বাঙ্গাবেলিয়ায় গেছে। আজ শনিবার, ফিরবে পরশু, মানে সোমবার। এতক্ষণে বুঝতে পারলাম এই জনই হচ্ছেন বিষ্ণুচরণের গোরা মাস্টারবাবু। জন বলছিল, পঞ্চানন মণ্ডলের কোনো কথা বিশ্বাস করবেন না তাপেন বাবু, ও একটা জ্যান্ত শয়তান। তাহলে আপনার ধারণা শুভ কলকাতার দিকে যায়নি, সুন্দরবনের দিকেই কোথাও গেছে? প্রশ্ন করল তপনদা। ইয়াস ইয়াস, আলবাত জঙ্গলের দিকেই গেছে। জন সবেগে মাথা ঝাঁকিয়ে বলল, আপনার এই অনুমানের কারণ? জেরার ভঙ্গিতেই জানতে চাইল তপনদা। কারণ মানে খোঁজ। মাঝে মাঝেই তো শুভবাবু ডিঙি ভাড়া করে জঙ্গলের দিকে যেতেন। এইবার ছুটিতে যখন কলকাতায় যাননি, তখন জঙ্গলের দিকে ছাড়া আর কোথায় যাবেন? জন আমতা আমতা করে বলল, আচ্ছা জন, তা ডাকাতের হাতে পড়েনি তো? অবিনাশ কাকা পুরনো কথাটা আবার তুললেন। ডাকাতের হাতে? নিশ্চয়ই পঞ্চানন মণ্ডল আপনাদের এসব বলে ভয় দেখিয়েছে। এটা কি মগের মৌলুক নাকি? রাত দিন এখানে নদীতে জাল পুলিশ টহল দিচ্ছে। তাছাড়া গোসাবার দিকে গেলে সেখানে ডাকাত কোথায়? তপনদা এবার একটু হেসে বলল, মিস্টার জন, এখন না হোক, আগে তো সুন্দরবন মগ আর ফিরিঙ্গিদেরই মুলুক ছিল। এই ধরুন না, আপনি তো জাতিতে পর্তুগিজ, 15-20 পুরুষ বাদে না হয় বাঙালি হয়ে গেছেন। হ্যাঁ, আমি পর্তুগিজ, এটা আপনি বুঝলেন কিভাবে? জন চোখ বড় বড় করে বলল, খুব সহজেই। প্রথমত, আপনার উপাধি পেরেরা, ওটা সাধারণত পর্তুগিজদেরই হয়। দ্বিতীয়ত, ইতিহাসে পড়েছি হারমাদরা, মানে পর্তুগিজ জলদস্যুরা, তারা তো একসময় সুন্দরবন এলাকাতেই আস্তানা গেড়েছিল, কি তাই না? তপনদা হাসতে হাসতেই বলল, ঠিকই ধরেছেন মিস্টার চ্যাপান। তবে এখন আমরা আর পর্তুগিজ নই, পুরোপুরি ইন্ডিয়ান। আচ্ছা জন, আপনার কথাই মানলাম, কিন্তু এতদিন শুভ জঙ্গলের ভেতরে কোথায় ঘুরবে আর যাবেই বা কেন? জনের মুখ মুহূর্তে থমথমে হয়ে উঠল, বলতে লাগল, কোথায় গেছে আমি জানি না, তবে এতদিন জঙ্গলে একা একা ঘুরে বেড়ানো আমি তো ভাবতেই পারছি না। জনের কথা শেষ হতেই টিফিন ক্যারিয়ার হাতে একজন লোক ঘরে ঢুকল। খাওয়ার পাট চুকে যেতে অবিনাশ কাকা তক্তপোষে উঠে চুরুট ধরালেন। আমাদের বিছানা পাতা হলো মাটিতে। তপনদা হঠাৎই জিজ্ঞাসা করল, আচ্ছা মামাবাবু, ঘোষর কথাটার মানে কি? অবিনাশ কাকা একটু ভেবেই বললেন, ঘোষর ঘোষর ঘোষর, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ঘোষর মানে গভীর জঙ্গল, যে জঙ্গলে সহজে ঢোকা যায় না। আর নলছাউ কাকে বলে? তপনদা ফের জিজ্ঞাসা করল। নলছাউ মানে কোনাকুনি নৌকা বেয়ে বড় নদী পার হওয়া। আর বড় মেয়া কি? তপনদার প্রশ্নের মাথামুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। সুন্দরবন বিশারদ অবিনাশ কাকা এবার হেসে উঠে বললেন, বড় মেয়া কাকে বলে তাও জানো না? দি রয়্যাল বেঙ্গল টাইগার, বুঝলে? হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, চামটা আর নারায়ণটোলা এই দুটো কোথায়? তপনদার প্রশ্ন যেন শেষই হতে চাইছিল না। হ্যাঁ, চামটা? দু চোখ গোল গোল করে অবিনাশ কাকা বললেন, ওরে বাবা, সে এক ভয়ঙ্কর দ্বীপ তপন। সুন্দরবনের সবচেয়ে বেশি বাঘ ওখানেই আছে। আর নারায়ণটোলা, সে তো আরো দক্ষিণে। আচ্ছা মাবাবু,
আর একটা প্রশ্নই করব। বঙ্গদুনি, এই বঙ্গদুনি বলে কোনো জায়গার নাম শুনেছেন? নিভে যাওয়া চুরুটের ছাই ঝাড়তে ঝাড়তে অবিনাশ কাকা বললেন, হ্যাঁ শুনেছি বটে, কিন্তু সে তো অনেক দূরে, একেবারে বঙ্গোপসাগরের মুখে। কিন্তু তপন, এত সব জানতে চাইছো কেন? না, এমনি জিজ্ঞাসা করছিলাম। অবিনাশ কাকা তক্তপোষে শুয়ে পড়লেন। কিছুক্ষণ বাদেই তার নাসিকা গর্জন শুরু হল। তপনদা উঠে দরজার খিল এঁটে দিয়ে আমার কাছে এগিয়ে এসে বলল, নীরু, একটা দারুণ জিনিস পেয়েছি, দেখবি? আমি জোরে বলে উঠলাম, কি জিনিস তপনদা? আসতে বল। তপনদা ধমকের সুরে বলল, তারপর হামাগুড়ি দিয়ে তক্তপোষের তলায় ঢুকল। টেনে বার করে আনলো একটা টিনের বাক্স। দেখেই চিনতে পারলাম বাক্সটা ছোটকার। তারপর ডালা খুলল। প্রথমেই বেরোলো কয়েকটা জামা প্যান্ট, তারপরে একটা মশারি। সব শেষে একেবারে তলা থেকে একটা মলার ছেঁড়া খাতা টেনে বার করল তপনদা। সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এনে নে নীরু, এটা উল্টে পাল্টা একবার দেখ। হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে আমি খাতাটার ওপর হুমড়ি খেয়ে পড়লাম। একের পর এক পাতা উল্টে চললাম। কোথাও বন জঙ্গলের ছবি, কোনো পাতায় আবার ম্যাপ আঁকা। তারপরই একটা পাতায় এসে আমি হঠাৎই থমকে গেলাম। দেখি লেখা আছে সেপ্টেম্বর মাসের খরচ। চিটে গুড় 3 টাকা, সপ্তদ্বীপে ভ্রমণ বাবদ 2 টাকা, ধনে কালো জিরে 1 আনা, ছাঁচি পান 4 আনা, মোট 6 টাকা 20 আনা। বুঝতে পারলাম হাতের লেখাটা ছোটকার। হিসেবটা আমার কাছে কেমন যেন গোলমেলেই ঠেকল। হঠাৎ চিটে গুড় কিনতে যাবে কেন ছোটকা? আর সপ্তদ্বীপ কোথায় তা আমি জানি না, কিন্তু সেখানে যেতে খরচ মোটে 2 টাকা। ছোটকা নিজের হাতে রান্না করে খেত, তাই 1 টাকার ধনে কালো জিরে কেনাটা না অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ছাঁচি পান কেন? ছোটকার তো কোনো নেশা টেশা নেই। পান তো দূরের কথা, ওকে কোনোদিন আমি 1 কুচি সুপুরিও দাঁতে কাটতে দেখিনি। তপনদা মিটি মিটি হাসছিল। এবার ধীরে ধীরে বলল, কিরে, কিছু বুঝলি? না, তবে হ্যাঁ, ওই তবের মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য। আর সেই রহস্যের কিনারা করতে গিয়েই শুভ নিখোঁজ হয়েছে। কিন্তু রহস্যটা কি ধরতে পারছি না তো তপনদা। ঠিক আছে, ভালো করে দেখ। খরচ বাবদ যে টাকা এবং আনা লেখা আছে সেই অঙ্কগুলো পড়ে যা দেখি। আমি পড়ে গেলাম 3, 2, 1, 4। তপনদা ফের এক টিপনস্যি নিল। বেশ, এইবার এই সংখ্যা অনুযায়ী বাঁ দিকে লেখা শব্দগুলো থেকে 4টে করে অক্ষর তুলে পরপর মনে মনে সাজিয়ে ফেল। তার মানে চিটে গুড় 3 টাকা, অর্থাৎ 3 নম্বর শব্দ। চিটে গু গয় হস্যু। সপ্তদ্বীপে ভ্রমণ বাবদ 2 টাকা, তার মানে 2 নম্বর শব্দ। পয় তয়, তাহলে কি হলো? গয় হস্যু পয় তয়। ধনেও কালো জিরে 1 টাকা, মানে ধ 1 নম্বর শব্দ। ছাঁচি পান 4 আনা, মানে 4 নম্বর শব্দ। দন্তন্য 3, 2, 1, 4, গয় হস্যু পয় তয় ধ দন্তন্য, গুপ্তধন। মনে মনে নয়, অক্ষরটা উচ্চারণ করতে গিয়ে আমি শেষের দিকে চেঁচিয়ে উঠলাম। আমার কৌতূহল দ্বিগুণ বেড়ে গেল। ফের বললাম, গুপ্তধন কথাটা না হয় উদ্ধার করতে পারলাম, কিন্তু তপনদা ছোটকা ওপরে সেপ্টেম্বর মাসের খরচ এই কথাটা লিখল কেন? তপনদা আমার মাথায় আলতো করে একটা চাটি মেরে বলল, এইটুকুও ধরতে পারলি না বুদ্ধুরাম? শুভ বলতে চাইছে সেপ্টেম্বর মাসেই ও গুপ্তধনের কথা জানতে পেরেছিল। এইবার বুঝতে পারলাম। মনে পড়ে গেল পুজোর ছুটিতে কলকাতায় গিয়ে ছোটকা প্রথমে আমায় একটা জায়গা আবিষ্কারের কথা বলেছিল। আমি ফের প্রশ্ন করলাম, তপনদা ধরে নিলাম ছোটকা গুপ্তধনের খোঁজে বেরিয়েছে, কিন্তু এই সুন্দরবন তো আর ছোটখাটো জায়গা নয়। জঙ্গলের ভেতর কোথায় খুঁজবে ওকে? হ্যাঁ,
এবার শেষের পাতা খোল, ধরতে পারবি শুভ কোন দিকে গেছে। তপনদা গম্ভীর চালে বলল। আমি তাড়াহুড়ো করে শেষের পাতাটা খুললাম। দেখি লেখা আছে, ডুমুরখালিতে বাস করে কলিবাউলের পো, জয়নন্দী নামে খ্যাত বড় তার গো, 3 ভাটি নৌকা বাইয়া দত্তর গাং ধরে, নলছ্যাও দিয়া বাউলে গোসাবায় পড়ে, চামটা নারায়ণটোলা মায়াদ্বীপ আলা, হাগডাকে বড় মেয়ার কলিজা উতলা, সমুন্দরে ঝড় তুফান দূরে ভাঙা দুনি, তারই কাছে ঘোষর মধ্যে ফিরিঙ্গির রাজধানী। আমি আর বোকা বনতে রাজি নই। বার্তিনেক কবিতাটা পড়লাম। অর্থটা খোলসা করে বলতে তপনদা এবার খুশি হয়ে বলল, বাহ, এই তো ঠিক ধরতে পেরেছিস। এবার আমার প্রশ্নের পালা। বললাম, তপনদা, সঠিক জায়গাটা কোথায় তা তো লেখা নেই এখানে। হ্যাঁ, আগে বঙ্গদুনি তো পৌঁছই, তারপর ঠিক খুঁজে বার করব। আর ফিরিঙ্গির রাজধানী মানে? রাজধানী কথাটা হয়তো বাড়িয়েই বলেছে রে, আসলে ওটা হবে ফিরিঙ্গিদের একটা আস্তানা। তপনদা, ফিরিঙ্গি কারা? ফিরিঙ্গি বলতে হয়তো এখানে পর্তুগিজ জলদস্যুদেরই বুঝিয়েছে। তাহলে সমুদ্রের ধারে জলদস্যুদের আস্তানা? না না না, কিছুই যে বুঝতে পারছি না তপনদা। ইতিহাসের তুখর ছাত্র গবেষক তপনদা বলল, একটা দুটো নয়, এক সময় 5-5টা বিরাট বন্দর তৈরি করেছিল পর্তুগিজরা এই সুন্দরবন অঞ্চলে, সমুদ্রের একেবারে ধার ঘেঁষে। সেগুলোর নাম প্যাকাকুলি, নলদি, ডাবরা, টিপাড়া, আর একটা কি যেন মনে পড়ছে না। আমি বললাম, তাহলে তপনদা আমরা কি ওরই কোনো একটা জায়গায় যাচ্ছি? এদিককার ইতিহাস তো কম ঘাটিনি, যতদূর মনে পড়ছে। না, ওদিকে তো কোনো বন্দর টন্দর ছিল না। তপনদা মাথা নেড়ে বলল, তাহলে? তপনদার মুখে এবার ধীরে ধীরে একটা আলো ফুটে উঠল। তাহলে আর কি, আমরা বোধহয় এমন একটা পুরনো জায়গা আবিষ্কার করতে যাচ্ছি রে, যার কথা কেউ জানে না। আর যদি একবার আস্তানাটার খোঁজ পেয়ে যাই, তবে কলকাতায় ফিরে এমন হই হই রই রই কাণ্ড বাঁধিয়ে তুলব যে। বুঝলাম, তপনদা নতুন এক আবিষ্কারের স্বপ্নে মশগুল। হ্যাঁ, আমার আবার ইতিহাস সেরকম মাথায় ঢোকে না, তাই অন্য প্রসঙ্গে চলে গেলাম। বললাম, কিন্তু সেখানে যাবে কি করে? পথে যে ভীষণ। আমার কথা শেষ হবার আগেই তপনদা চোখের পলকে কিটব্যাগ থেকে 3 ব্যাটারির টর্চ বার করে উঠে দাঁড়ালো। তারপরই দেখতে না দেখতে দরজা খুলে এক লাফ দিল বাইরে। কিছু বুঝতে না পেরে আমিও ওরই পিছু নিলাম। তপনদা ততক্ষণে মাঠের দিকে ছুটতে শুরু করেছে। অনেক দূরে একটা ছায়া মূর্তি। বেশ কিছুক্ষণ বাদে তপনদা ফিরে এসে বলল, না রে, বেটাকে ধরতে পারলাম না। লোকটাকে পঞ্চানন মণ্ডল নাকি? প্রশ্ন করলাম আমি। হ্যাঁ, পঞ্চানন মণ্ডল হলে তো বেটাকে ধরেই ফেলতাম, যা মোটা। লোকটা কোথায় দাঁড়িয়েছিল তপনদা? ঘরের পিছন দিকটায়। তুই যখন আমাকে প্রশ্ন করছিলি, হঠাৎ মনে হলো কেউ যেন বেড়ার ওধারে দাঁড়িয়ে আমাদের কথাবার্তা সব শুনছে। সে কি, বলো কি? ভয়ে আমার গায়ে কাটা দিয়ে উঠল। হ্যাঁ নীরু, হ্যাঁ। বুঝলি নীরু, আমরা কিন্তু ক্রমশ এক দারুণ চক্রান্তের জালে জড়িয়ে পড়ছি। কেন? আমরা তো কারোর ক্ষতি করতে চাইছি না তপনদা, এসেছি ছোটকার খোঁজে। কিন্তু ওই যে গুপ্তধন, মৌচাকে ঢিল পড়েছে রে নীরু, ঢিল পড়েছে। এবার তপনদা তার চামড়ার সুটকেসের ভেতর থেকে একটা নেপালি ভোজালি বার করল। তারপর হেরিকেনের আলোটা কমিয়ে দিয়ে বলল, নে শুয়ে পড়, অনেক রাত হলো। আমার পায়ের কাছে থেকে একটা কম্বল টেনে নিয়ে বললাম, তো তুমি শোবে না? না রে, আজ বোধহয় রাতটা আমাকে জেগেই কাটাতে হবে, লোকটা আবারও আসতে পারে। আমি কম্বলের তলায় ঢুকে যাওয়ার আগে ভাঙা ভাঙা গলায় বললাম, আবার আসবে কেন? যা জানার তা তো জেনেই গেছে, মানে গুপ্তধন। তবু সাবধানের মার নেই রে নীরু। তপনদার গলাটা অনেকটা ভারী ঠেকল। তপনদা বসেই রইল। অনেক রাত অব্দি আমিও জেগেছিলাম। প্রথমত ভয়, তারপর নিশুতি পাড়াগা শেয়ালের একটানা চিৎকার, সেই সঙ্গে ফাঁকা জায়গা, আর দরজার ব্যাটার ফাঁক দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছিল।
মাটি থেকেও হিম উঠছিল। আরে এই নিরু, ওঠো ওঠো, তপন যে এই ভোরে কোথায় গেল? নিরু, ওঠো ওঠো। খুব ভোরে অবিনাশ কাকা আমাকে এক প্রকার ডেকেই তুললেন। তখন চারদিক ফর্সা হয়ে গেছে। অবিনাশ কাকা বললেন, জানো নিরু, তপন যে এই ভোরে কোথায় গেল কে জানে? হ্যাঁ, সে কি? হ্যাঁ, ঘুম ভাঙতেই দেখি দরজা খোলা, তপন নেই। হঠাৎ করেই আমার কান্না পেল। অচেনা জায়গা, আর তপনদাও যদি কোনো বিপদে পড়ে থাকে তো? অবিনাশ কাকা বলে চললেন, চলো নিরু, একবার গ্রামের দিকে যাই। মনে হচ্ছে তপন পঞ্চানন মণ্ডলের বাড়িতেই গেছে। আমরা বেরিয়ে পড়লাম। বেলা তখন মোটে 6:30। চারদিক খোলামেলা, দূরে নদী। আজ কুয়াশা পড়েনি, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মাথা অবধি চাদরে ঢেকে আমরা গ্রামের দিকে চললাম। হঠাৎই রাস্তার মুখে তপনদার সঙ্গেই দেখা। হন্তদন্ত হয়ে সে ছুটে আসছিল। অবিনাশ কাকা বললেন, আরে এই যে তপন, তা কোথায় গিয়েছিলে? শুনুন মা বাবু, সেসব কথা পরে হবে, আগে ঘরে চলুন শিগগির। এখনই এখান থেকে আমাদের চলে যেতে হবে। আমাদের কোনো কথা বলবার অবকাশ না দিয়েই তপনদা ঘরের দিকে ছুটতে লাগল। অবিনাশ কাকা একটু বিরক্তই হলেন, বললেন, তপন যে কি পাগলামি শুরু করেছে কে জানে, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ওহে নিরু। ঝটপট বাক্স প্যাটরা গুছিয়ে আমরা ঘাটে চলে এলাম। তখন সার বেঁধে কাঠুরিয়া আর মৌলদের নৌকা ঘাট ছেড়ে বনের দিকে যাচ্ছিল। আমাদের দেখেই একটা নৌকা থেকে শামসের পাড়ে উঠে এলো। তার পিছু পিছু এলো এক ছোকরা, আমারই বয়সী হবে। শামসেরকে দেখে অবাকই হয়ে গেলাম। ওর তো সেই বিকেলের দিকে আসার কথা। সে কথা বলতেই তপনদা বলল, হ্যাঁ, গোসাবা থেকে আসবার সময় ওকে বিকেলের দিকেই আসতে বলেছিলাম। কিন্তু জানিস, এইখানে এসেই কেন জানি আমার মনে হয়েছিল একটা রাতের বেশি ডুমুরখালিতে থাকা মোটেই উচিত হবে না। তাই কাল যখন ও আমাদের স্কুল বাড়ি অবধি পৌঁছে দিল, তখনই ওকে আড়ালে রেখেই বললাম সকালবেলা আসতে। এখন দেখছি ভালোই করেছিলাম, ও না এলে বিপদেই পড়তে হতো। বিপদ? কিসের? মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল। আগে নৌকায় ওঠ, পরে সব বলবো। তপনদা ধমকে উঠল। নৌকো ছেড়ে দিতেই তপনদা বলল, তা শামসের, হেলে বটতলা চেনো? কেন চিনব না বাবু, ওই যে দূরে খালটা ঢুকেছে ওইখানে। তাহলে আগে একবার হেলে বটতলায় নৌকো ভেড়তে হবে। আচ্ছা ঠিক আছে বাবু। শামসের মাথা ঝাঁকালো। প্রচণ্ড ইচ্ছে করলেও তপনদাকে কিছুই জিজ্ঞাসা করতে সাহস হচ্ছিল না। অবিনাশ কাকা ছোয়ের ভেতরে বসে আপন মনেই ফোঁসফোঁস করছিলেন। ওর আবার ঘুম থেকে ওঠার পর এক কাপ চা না জুটলে মেজাজটাই বিগড়ে যায়। আমি গলুয়ে বসে যে ছেলেটা বৈঠা চালাচ্ছিল তার সঙ্গেই গল্প জুড়লাম। জানতে চাইলাম, শুনছ, তোমার নাম কি? আব্দুল। তা শামসের তোমার কে হয়? বাপ। আচ্ছা আব্দুল, জঙ্গলের দিকে গেছো কখনো? হ্যাঁ, কালই তো গিয়েছিলাম মাছ ধরতে। আরে বাহ, তাই নাকি? তা কি মাছ ধরলে? বড় একটা কৈভল। আচ্ছা আব্দুল, তার জঙ্গলের দিকে যে যাও, কখনো বড় মিয়াকে দেখেছ? আমি নিজের বিদ্যে জাহির করতে চাইলাম। আব্দুল হেসে বলল, না, বড় মিয়ার সঙ্গে দেখা হলে কি আর ফিরে আসা যায়? আস্তে আস্তে আব্দুলের সঙ্গে আমার ভাব হয়ে গেল। হেলে বটতলার কাছে আসতেই ঘাট থেকে একটা ডিঙি আমাদের নৌকোর কাছে এলো। তারপর সেই ডিঙি থেকে একজন লোক আমাদের নৌকোতে উঠতেই তপনদা জানতে চাইল, কি গো তমিজ ভাই, পঞ্চানন মণ্ডল টের পাইনি তো? আগে না বাবু, লোকজন জোগাড় করে মণ্ডলের বেলা করে আমাদের বাড়িতেই আসার কথা ছিল। ওদের কথাবার্তা থেকে অনেক কিছুই জানতে পারলাম। কালীবাউলের দুই ছেলে, জয়নদ্দি আর তামিজদ্দি, ওরা দুজনেই গত বছর ফিরিঙ্গির রাজধানীতে গিয়েছিল। জয়নদ্দি ফিরে আসতে পারেনি, বাঘের কবলে প্রাণ হারায়। অনেক কষ্টে তমিজদ্দি ফিরে আসে। আর এই তমিজদ্দির কাছ থেকেই ছোটকা গুপ্তধনের সন্ধান পেয়েছিল। ছোটকা অনেকবার তমিজদ্দিকে ফিরিঙ্গিদের রাজধানীতে নিয়ে যেতেও বলেছিল, কিন্তু রাজি হয়নি সে। কলিবাউলের বারণ ছিল। এক ছেলে মরেছে,
আর একটাও যদি বাঘের হাতে পড়ে এই তার ভয়। কিন্তু পঞ্চানন মণ্ডল ব্যাপারটা আগেই আঁচ করতে পেরেছিল। আমরা ডুমুরখালিতে পৌঁছতেই ওর সন্দেহটা আরও বেড়ে গিয়েছিল। তাই কাল রাতেই পঞ্চানন কলিবাউলের বাড়িতে গিয়ে শাসিয়েছিল তাকে। পঞ্চাননকে ভয় পায় না এমন এই অঞ্চলে কেউ নেই। প্রাণের দায়ে কলিবাউলেও রাজি হয়েছিল। তমিজুদ্দিকে নিয়ে আজই রওনা হওয়ার কথা পঞ্চাননের, কিন্তু পঞ্চাননের আগেই তপনদা কলিবাউলের বাড়িতে যায়। তমিজুদ্দিকে ডেকে ফিরিঙ্গিদের রাজধানীতে নিয়ে যাবার কথা বলতেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় তমিজুদ্দি। পঞ্চানন মণ্ডলকে দু চোখে সহ্য করতে পারে না সে। ওদের সব কথা শোনার পর আমি আব্দুলের কাছে গিয়ে ফিসফিস করে জানতে চাইলাম, আচ্ছা আব্দুল, বাউলে মানে কি? আব্দুল এবার বিশেষজ্ঞের মতো হেসে উত্তর দিল, বাউলে কাকে বলে জানো না? বাউলে হলো বাঘের ওঝা। জঙ্গলের ভেতরে ঢোকবার সময় ওদের তো সঙ্গে নিতে হয়। ওরা পথঘাট সব চেনে, মন্ত্র পড়ে বাঘেদের তাড়িয়েও দেয়। বেলা 9টা নাগাদ আমরা মাদারদহে পৌঁছালাম। এটা ডুমুরখালির চেয়ে বেশ কিছুটা বড় গ্রাম, দোকানপাটও সবই আছে। খাওয়া দাওয়ার শেষে অবিনাশ কাকাকে ডেকে তপনদা বলল, দেখুন মাবাবু, আমরা আজ সুন্দরবনের দিকে রওনা হব। যদ্দূর মনে হচ্ছে শুভ জঙ্গলের দিকেই গেছে। শুনুন, নৌকো ঠিক করে দিচ্ছি। আপনি ইচ্ছে করলে গোসাবাই ফিরেও যেতে পারেন, তারপর সেখান থেকে লঞ্চে চেপে। তার মানে কি বলতে চাও তুমি তপন? অবিনাশ কাকার মুখের চেহারা মুহূর্তেই পাল্টে গেল। তুমি আমাকে কি ভাবো বলো তো তপন? তোমরা শুভকে খুঁজতে জঙ্গলের দিকে যাবে, আর আমি স্বার্থপরের মতো কলকাতায় ফিরে যাব? হ্যাঁ, এতদিন চিনি, তবুও অবিনাশ কাকার এই মূর্তি আমি আগে কখনো কোনো দিন দেখিনি। তপনদা মাথা চুলকে বলল, না মানে নদী জঙ্গলের দেশ, পথে নানা রকমের ভয়। আপনি কি এসব সহ্য করতে পারবেন? মানে তাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বয়সটা আমার অবশ্যই 50 পেরিয়েছে তপন, তাই বলে কষ্ট সহ্য করতে পারবো না এ কথাও ঠিক নয়, বুঝেছ? তপনদার কথায় অবিনাশ কাকা আরও তেতে উঠলেন। তপনদা এবার খুশি হয়েই বলল, মা বাবু, বন্দুক চালাবার অভ্যেস আছে তো? হ্যাঁ, তা একটু একটু আছে বই কি তপন। বাঘটাক শিকার না করলেও যখন এদিকে ছিলাম 2-4টে বুনো শুয়োর আর হরিণ টরিণ তো মেরেছি। এরপর বড় একটা পাঞ্চি নৌকোতে চড়ে বসলাম। শামসের আর আব্দুল ছাড়া আরও 2জন দাড়ি মাঝিকে সঙ্গে নেওয়া হলো। শামসের তপনদার কথা মতোই কোত্থেকে 2টো দেশি বন্দুক জোগাড় করে আনল। কয়েক মন চাল, ডাল, চা, চিনি ছাড়াও বড় বড় মাটির কলসি ভরে খাবার জলও নেওয়া হলো। পাঞ্চির সঙ্গে একটা ছোট ডিঙি বাঁধল। বদর বদর বলে 5 পীরের নাম করে নৌকো যখন ছাড়ল, তখন বেলা 2টো। শীতের দুপুর, নদীর নোনা জলে সূর্যের আলো পড়ে ঝিকমিক করছে। এখন জোয়ারের সময়, সমুদ্র খুব বেশি দূরে নয় বলে এদিকে দিনে রাতে 2বার করে জোয়ার ভাটা হয়। নৌকা চলছে নদীর মাঝখান দিয়ে, একদিকে শস্যক্ষেত আর একদিকে ঘন সবুজ অরণ্য। আমি আব্দুলের গা ছুঁয়ে চুপচাপ বসে ওর কাছ থেকে সুন্দরবন সম্পর্কে অনেক কথা জানছি। মাঝে মাঝে 2-1খানা করে নৌকোও চোখে পড়ছে, বেশিরভাগই জেলে নৌকো। একটা বড় ঘাসি নৌকোও দেখলাম, তাতে ডাই করে কাঠ আর গোলপাতা সাজানো। হঠাৎই শামসেরের চিৎকারে পাশ ফিরে তাকালাম। তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। নদীর জলে হাজার হাজার পাখি, নীলের সঙ্গে ছাই রং মেশালে যেমন হয়, তেমনি তাদের গায়ের রং। দেখতে অবিকল হাঁসের মতো ঢেউয়ের দোলায় ভাসছে। আমরা কাছাকাছি পৌঁছতেও দেখলাম ওরা উড়ে পালালো না। পরে অবশ্য তপনদার কাছেই শুনেছিলাম এইসব পাখি বিদেশ থেকে আসে, কখনো সেই সুদূর সাইবেরিয়া থেকে, আবার কখনো অস্ট্রেলিয়া থেকে। এরা হাজার হাজার মাইল পথ উড়ে এসে সুন্দরবনের এই নদীগুলোতে ভিড় জমায়, তারপর শীত ফুরোলে আবারও দেশের পথে পাড়ি দেয়। আচ্ছা আব্দুল, নৌকো থেকে হাত বাড়িয়ে তো পাখিগুলোকে ধরা যায়? চুপি চুপি কথাটা বলাতেই আব্দুল বলল, এ পাখি দিয়ে তুমি কি করবে বাবু? আমার কাছে পাখি ধরার জাল আছে, তোমাকে একটা ভীমরাজ পাখি ধরে দেব। ভীমরাজ? সে আবার কি পাখি?
খুব সুন্দর দেখতে, আর মানুষের মতো কথা কয়। বলো কি আব্দুল? হ্যাঁ দাদা বাবু, অনেক সময় মৌলে আর কাঠুরিয়ারা ভীমরাজের ডাক শুনে ভাবে জঙ্গলে বুঝি মানুষ ঢুকেছে। সূর্যের তেজ কমে বিকেল হয়ে এলে সেই দিনই আব্দুলের পাখি ধরার সুযোগ ঘটে গেল। আমাদের নৌকা তখন বড় নদীতে এসে পড়েছে। দারুণ স্রোত। স্রোতের উল্টো দিকে নৌকা পাওয়া অত্যন্ত কঠিন, তাই শামসের জঙ্গলের কাছাকাছি নৌকা নোঙর করল। সন্ধ্যার একটু পরেই ভাটা পড়বে, তাই ঠিক হলো তখন আবারও নৌকো ছাড়া হবে। সামনেই ঘন বনের মধ্যে একে বেঁকে একটা খুব সরু খাল ঢুকে গেছে। জঙ্গলের গা ঘেঁষে নদীর পার ধরে বকের ভিড়। কাদায় পা ডুবিয়ে জল থেকে কুচো মাছ ঠোঁটে তুলে নিচ্ছে। গাছের মাথাতেও অজস্র পাখি, মাছাল, কুকড়ে, বাটাম, চাতক, মদনা, মানিক, গয়াল প্রত্যেকেই বিকট স্বরে তখন চেঁচাচ্ছে। আব্দুল পাটাতনের একটা কাঠ খুলে তার ভেতর থেকে জাল বের করতে করতে বলল, চলো দাদাবাবু, ডাঙায় নামবো, এখানে নিশ্চয়ই ভীমরাজও আছে। সে কথা শুনেই অবিনাশ কাকা হা হা করে উঠলেন। আরে না না, ঘোর জঙ্গল, তোমরা ডাঙায় নামবে মানে? হ্যাঁ। আব্দুল তখন জালে এক রকমের বুনো আঠা মাখাচ্ছিল। সে বলল, হ্যাঁ, পাখি ধরতে যাব। হ্যাঁ, বলো কি? চোখ কপালে তুললেন অবিনাশ কাকা। না না, সঙ্গে কোনো অস্ত্র না নিয়ে তোমরা জঙ্গলের ভেতর ঢুকবে? তা হয় না, চলো আমিও যাচ্ছি। এবার বন্দুক তুললেন অবিনাশ কাকা। ছোট্ট একটা কুড়ুল হাতে নিয়ে আব্দুল বলল, কেন, এই যে কুড়ুলটা সঙ্গে নিচ্ছি তো। গায়ের মানুষ যখন বনে ঢোকে তখন আত্মরক্ষার জন্য এক ধরনের ছোট কুড়ুল সঙ্গে নেয়। অবিনাশ কাকা বললেন, আরে হ্যাঁ, এটা দিয়ে কি করবে? যদি বাঘে তাড়া করে তো? করবে না। কথাটা বলেই পাঞ্ছি থেকে পাশের ডিঙিতে নামলো আব্দুল। করবে না? রীতিমতো খেপে গেলেন অবিনাশ কাকা। মুখ ভেঙচে বললেন, কি করে জানলে করবে না? শেষ পর্যন্ত আমাদের তমিজ্জদ্দি বাঁচালো। সে বাউলে, দূর থেকে দেখেই সে বনের নারী নক্ষত্র বলে দিতে পারে। সে বলল, আরে না, ভয় নেই কর্তা, ভয় নেই, দিনের আলো আছে। ওরা তো জঙ্গলের একেবারে ভেতরে ঢুকবে না। পাখি ধরতে আর কতক্ষণ, যাবে আর আসবে। তপনদা কিংবা শামসের কেউই আব্দুলকে বাধা দিল না। আমিও তপনদার দিকে তাকিয়ে একবার মুচকি হাসলাম, তারপরই ডিঙিতে চেপে বসলাম। দড়ি খুলে দিয়ে বৈঠা বাইতে শুরু করলো আব্দুল। হাত 25 দূরেই ডাঙা, আমরা কিন্তু সেদিকে গেলাম না। শীষ নামে একটা সরু খালের ভেতর দিয়ে এগোতে লাগলাম। শীষের দুধারে জঙ্গল, পাঁচিলের মতো উঁচু উঁচু পাড়, দুপাশে গাছ থেকে বড় বড় লতা নিচের দিকেই নেমেছে। আমরা মাথা নিচু করে এগোচ্ছিলাম। একটু ভেতরে গিয়ে পাখির কিচিরমিচির ডাকে এবার মুখ তুলে তাকালাম। এখানে ঘন জঙ্গল, সূর্যের আলো মাটি অবধি পৌঁছয়নি। গা ছমছম করছে আমার, কিন্তু পাখিগুলোর দিকে তাকাতেই মন থেকে সব ভয় কোথায় যেন দূরে চলে গেল। একটা গরান গাছের ডালে যেন পাখির এক্সিবিশন বসেছে। ফিঙে, দোয়েল, ঘুঘু, দুধরাজ, রক্তরাজ আর ভীমরাজের এক প্রকাণ্ড মেলা। গরান গাছটা ছাড়িয়ে আমরা আরও একটু ভিতরে ঢুকলাম। তারপর জল থেকে বৈঠা তুলে কাদায় গেঁথে বৈঠার সঙ্গেই ডিঙিটাকে বেঁধে ফেলল আব্দুল। এদিকে বনের তলার দিকটা বেশ অন্ধকার। বনলতার ভিড়ে আমরা সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না। একটা কেওড়া গাছের মোটা শিকড় জলের দিকে নেমে এসেছে। আব্দুল ঝুঁকে শিকড়টা ধরল। আমি বললাম, আব্দুল, এখানে নামছো কেন? আব্দুল আমাকে ইশারায় চুপ করতে বলল। তখন মনে পড়ে গেল তপনদা আমাকে আগেই বলেছিল জঙ্গলে ঢুকে কথা বলা চলবে না, সমস্তটাই ইশারায় সারতে হবে। একবার মানুষের গলার আওয়াজ শুনতে পেলে বনের পশুরা সজাগ হয়ে ওঠে, তখন যে কোনো মুহূর্তেই বিপদ আসতে পারে। এক হাতে কুড়ুল আর জাল। আব্দুল টুক করে লাফিয়ে পড়ে শিকলটাকে জাপটে ধরল আর এক হাত দিয়ে। কাদায় পা রাখার কোনো উপায় নেই, এঁটেল মাটি। একবার পা মাটিতে বসে গেলে তখন আর রক্ষা নেই।
তরতর করে আব্দুল শিকড় বেয়ে ওপরে উঠে গেল। তারপর পাড় থেকে ফের কেওড়া গাছের কাণ্ড বেয়ে আরও ওপরের দিকে। বিশাল গাছ। কিছুক্ষণ বাদে ডালপালার ভিড়ে আমি আর ওকে দেখতেই পেলাম না। চুপচাপ ডিঙিতে বসে আছি, আব্দুলের কোনো সারা শব্দ নেই। পাখিদের কিচিরমিচির ডাক তাও থেমে এসেছে। দিনের আলো একটু একটু করে নিভে যাচ্ছে। হঠাৎই একটা খসখসে আওয়াজ। মুখ তুলে তাকালাম, দেখি ছোটখাটো কুমিরের মতো একটা জন্তু দূরের বাইন গাছের তলা থেকে শুকনো পাতা মারিয়ে গুটি গুটি এগিয়ে আসছে আমারই দিকে। গায়ের রংটা হলদে, তাতে কালো ছোপ ছোপ, কাঁচের গুলির মতোই চকচকে দুটো চোখ, সাপের মতো লম্বা আর সরু জিভটা লক লক করছে। ভয়েই আমি চেঁচিয়ে উঠলাম, আব্দুল! মানুষের গলার আওয়াজে ঘুমন্ত বন যেন হঠাৎই জেগে উঠল। পাখির দল চিৎকার শুরু করে দিল। আমার গলার শব্দেই বোধহয় জন্তুটা হঠাৎই মাঝপথে দাঁড়িয়ে পড়েছে। আমার চোখে ওর চোখ, পলক ফেলতে পারছি না। এমন সময় ডালপালার আড়াল থেকে ঝটপট করে নেমে এলো আব্দুল। জালে একটা বিরাট সাইজের ছাইরঙা পাখি। মাটিতে পা দিয়েই সে ফিসফিস করে বলল, কি হয়েছে, চেঁচিয়ে উঠলে কেন? আমি হাত তুলে জন্তুটাকে দেখাতেই আব্দুল হুসহুস করে একটা শব্দ করল। সঙ্গে সঙ্গেই জন্তুটাও পিছন ফিরে বনের দিকেই ছুটল। ডিঙিতে নেমে গলুয়ের আড়ালে জাল সমেত পাখিটাকে বাঁধল আব্দুল। তারপরই বৈঠা হাতে তুলে বলল, ওই দেখো, ভাটা পড়েছে দাদাবাবু, তাড়াতাড়ি নদীতে পড়তে হবে। আমার তখনও বিস্ময়ের ঘোর কাটেনি। ফিসফিস করেই বললাম, জন্তুটার নাম কি আব্দুল? জোরে বৈঠা চালাতে চালাতে আব্দুল হেসে উঠল। ওটা তারকেল, মানুষ দেখতে পেলেই বেজায় ভয় পায়। বুঝলাম জন্তুটা আসলে গোসা। একটু বাদেই আব্দুলের মুখের হাসি একেবারে শুকিয়ে গেল। আরেকটু এগোলেই নদী। হঠাৎই ধারালো গলায় আব্দুল বলল, দেখো দাদাবাবু, দেখো দেখো। সামনের দিকে তাকালাম। দেখি খালের ওপর ঝুলে পড়া একটা মোটা লতা জড়িয়ে জলের দিকে নেমে এসেছে মস্ত একটা ময়াল সাপ। সাপের মুন্ডুটা জল থেকে হাত দুই উঁচুতে শূন্যে ঝুলছে। তখন শুনেছি সুন্দরবনের ময়াল সাপ নাকি একটা আস্ত হরিণ কিংবা বুনো শুয়োরকে গিলে গিলে খেয়ে ফেলতে পারে। ডাঙায় উঠে যে বনের ভেতর দিয়ে নদীর পাড়ের দিকে যাব সে পথও জানা নেই আমাদের। সব মিলিয়ে এক দারুণ বিপদ। বৈঠা নামিয়ে লগি তুলল আব্দুল। তারপর আস্তে আস্তে ডিঙিটাকে ঝুলন্ত সাপের কাছাকাছি নিয়ে এলো। আমরা তখন ডিঙির এই প্রান্তে। আব্দুল এবার লগিটাকে কাদায় সজোরে গেঁথে দিয়ে বলল, দাদাবাবু, শক্ত করে লগিটাকে ধরে থাকতে হবে, কিন্তু হাত থেকে ছুটে গেলেই মারা পড়ে যাবে। বিপদে পড়লে মানুষের নাকি ভয় চলে যায়। আমারও সেই অবস্থা এখন। জগা দত্তের আখড়ায় কুস্তি করা ছেলে আমি। আমার গায়ে তখন অসুরের বল। দুই হাতে শক্ত করে লগিটা ধরলাম, যাতে ডিঙিটা এক চুলো না এগোয়। এবার কুড়ুল হাতে আব্দুল ডিঙির সামনের দিকে হামাগুড়ি দিয়ে এগোল। সাপটা আব্দুলকে কাছে আসতে দেখেই তর্জন গর্জন শুরু করল। সে কি ফোসফোসানি! মনে হচ্ছে যেন একসঙ্গে হাজারখানেক হুইসেল বাজছে। তারপরই শুরু হলো এক ভয়ানক লড়াই। সাপটা রয়েছে বেকায়দায়। ঝাঁপ দিয়ে যে নেমে পড়বে তারও কোনো উপায় নেই। নামলেই জলে পড়ে যাবে। আব্দুলও ঠিকমতো ওকে আঘাত করতে পারছে না। একবার শূন্যে উঠে কুড়ুল চালাতেই সাপটা সরে সরে যাচ্ছে। শেষ পর্যন্ত পরপর দুবার সাপটার মাথায় কুড়ুলের ঘা পড়ল। মাথাটা ক্ষত বিক্ষত হয়ে গেল। হার মানল সুন্দরবনের ভয়ঙ্কর ময়াল। যন্ত্রণায় কাতর হয়ে রণে ভঙ্গ দিয়ে আবারও লতা ধরে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যেতে লাগলো সাপটা। সেই সুযোগে আব্দুল তাড়াতাড়ি পিছনের দিকে চলে এলো। বৈঠা হাতে নিয়েই সে বলল, দাদাবাবু, তাড়াতাড়ি নাও, লোকে ছেড়ে দাও। আমি হাত তুলে নিতেই ডিঙি চলতে শুরু করল। দেখতে দেখতে আমরাও নদীর মুখে এসে পড়লাম।
ডিঙি থেকে যখন বড় নৌকায় উঠছি, ঠিক তখনই নদীর জলে লাল টকটকে সূর্যটা টুপ করে ডুবে গেল। অবিনাশ কাকা বললেন, ভাটা পড়ে গেছে, নৌকা ছাড়া যাচ্ছে না। তোমাদের জন্যই তো অপেক্ষা করছি। তা বাপু, এত দেরি হলো কেন? অবিনাশ কাকার কথার জবাব দেওয়ার মতো তখন মোটেই উৎসাহ নেই আমার। তপনদা জিজ্ঞাসা করল, এটা কি পাখি আব্দুল? বেশ বড়সড় তো। শামখল। আব্দুল উত্তর করতেই তুমি যদি বলল, হ্যাঁ, সে কি রে, শেষমেশ একটা শামখল ধরলি? কি করব? জাল থেকে পার ঠোঁট চেপে ধরে পাখিটাকে বের করতে করতে আব্দুল বলল, দাদাবাবু এমন চেঁচালো যে ভীমরা জুড়ে গেল। আরে ধর, ওটাকে দিয়ে কি কাজ হবে? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আব্দুল। বিরক্তির সঙ্গেই তুমি যদি বলল। অবিনাশ কাকা বললেন, আরে ঠিক আছে, রেখেই দাও না, নীরু যখন বলছে। আব্দুল পাখিটার পায়ে দড়ি পরিয়ে ছোয়ের মাঝখানের বাঁশের খুঁটির সঙ্গে বাঁধল। ভীষণ ক্লান্ত লাগছিল। আমি নৌকার পাটাতনে চিত হয়ে শুয়ে পড়লাম। পাশে তপনদা। আকাশের কোণে তখন সরু এক ফালি চাঁদ উঠেছে, অসংখ্য তারা জ্বলছে আর নিভছে। একখানা বৈঠা বাওয়ার ছপ ছপ শব্দ। অবিনাশ কাকা এক সময় বার্মা চুরুট ধরিয়ে বললেন, শামসের, তোমার বাপু কি নৌকা বাইতো? আমাদের নৌকা তখন মাঝ নদীতে। শামসের হাল ধরে বসেছিল। সে বলল, আগে কর্তা। হ্যাঁ, তাহলে এখন নিশ্চয়ই অনেক বয়স হয়েছে তার। আমার বাপ কবে মরি গেছে কর্তা, বড় মিয়ার হাতেই প্রাণ গেছে। তা কি করে মরল? জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল বুঝি? না কর্তা, না। হ্যাঁ। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো শামসেরের বুক থেকে। হ্যাঁ, এইরকমই নৌহা থেকে রাতের বেলায় কর্তা। হ্যাঁ, বলো কি? অবিনাশ কাকা রীতিমতো উত্তেজিত হয়ে উঠলেন। তা নৌকা থেকে নিয়ে গেল কি করে? এবার আমিও উঠে বসলাম। জঙ্গলের দিকে তখন প্রদীপের আলোর মতোই অসংখ্য আলো জ্বলছে। আব্দুলকে জিজ্ঞাসা করে জানতে পারলাম, জঙ্গলে নাকি একরকম বড় বড় পোকা আছে, আর রাতের বেলা তাদের গা থেকে জোনাকির মতোই আলো বের হয়। আর ওই আলো দেখেই হরিণরা বাঘের আক্রমণ থেকে পালাবার পথ খুঁজে নেয়। শামসের এবার ধীরে ধীরে তার বাবার মৃত্যুর ঘটনাটা বলতে লাগল। আমরা রুদ্ধশ্বাসে শুনলাম। শামসেরের বাপ জলিল বন বিভাগের বড়বাবুর নৌকার মাঝি। সেই নৌকার মধ্যে ছিল কাঠের ঘর, যাকে বলে হাউসবোট, অনেকটা সেই রকম। সেইবার শহর থেকে বড়বাবুর বউ আর তার বাচ্চা ছেলে সুন্দরবনে বেড়াতে এসেছিল। কার্তিক মাসের রাত। তখন নৌকা গোনা নদীতে নোঙর করা হয়েছিল। রাত 8টা বাজতে না বাজতেই খাওয়া দাওয়া শেষ করে ওরা সবাই ঘরের ভেতর ঢুকে দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ল। জলিল কিন্তু বাইরে। একটু রাত বাড়তে তামাক খেয়ে কম্বল মুড়ি দিয়ে পাটাতনেই শুয়ে পড়েছিল জলিল। হঠাৎ মাঝরাত্রে তার ঘুম ভাঙল। মনে হলো কেউ যেন নৌকোটাকে ভীষণভাবে জোরে দোলাচ্ছে। উঠে বসতেই জলিলের চক্ষু স্থির। দেখে বোট ঘরের ওপর বড় মেয়া ভেতরে ঢোকবার পথ না পেয়ে 4 পা দুদিকে ছড়িয়ে বোটটাকে দোলাচ্ছে, যাতে বোটটা কাত হয়ে ডুবে যায়। বড় মেয়া কিন্তু তখনও জলিলকে দেখতে পায়নি। সে ছিল পিছনের দিকে। বিশাল বাঘ, লম্বায় 12-13 ফুট তো হবেই। জলিল দেখল পালাবার কোনো পথ নেই। জলে পড়লেও বাঘ সঙ্গে সঙ্গেই লাফ দেবে। তখন সে আস্তে আস্তে নৌকোর পাটাতনের একটা কাঠ খুলে ফেলতে লাগল। বাঘ কিন্তু তখনও টের পায়নি। বেশ অনেকগুলো কাঠ খুলে ফেলে গলুয়ের দিক থেকে ভেতরে ঢুকল জলিল। এমন সময়ই বড় মেয়া ঘুরে দাঁড়ালো। তারপরই বোটের ছাদ থেকে মারল এক প্রকাণ্ড লাফ। জলিলের পুরো শরীরটা তখন পাটাতনের ভেতর ঢুকে গেছে, শুধু মাথাটুকু বাকি। হ্যাঁ, শেষ রক্ষা আর হল না। বাঘ এসে এক থাবাতেই জলিলের ধর থেকে মুন্ডুটা ছিঁড়ে নিল। তারপর হয়তো শরীরটাকেও টেনে বার করত, কিন্তু ততক্ষণে বড়বাবুর বউ আর বাচ্চা জেগে গিয়ে
কান্না জুড়ে দিয়েছে, আর বড়বাবু জানলার একটা পাল্লা একটু ফাঁক করে বন্দুকের ট্রিগার টিপতে শুরু করে দিয়েছেন। গুলির আওয়াজ পেয়ে শেষ পর্যন্ত শুধু জলিলের মাথাটা ছিঁড়ে নিয়ে বড় মিয়া জলে ঝাঁপিয়ে পড়েছিল। শামসেরের বলা শেষ হলে আমরা সবাই খানিকক্ষণ চুপচাপই রইলাম। বেশ খানিকক্ষণ পর একসময় তপনদা বলে উঠল, বলো কি শামসের, বাঘের থাবায় এত জোর? উত্তরটা দিল তমিজুদ্দি। কি যে বলেন বাবু, শোনেননি? বাঘের এক থাবায় মোষের মাথার খুলি পর্যন্ত গড়িয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে ছয়ের ভেতর এসে ঢুকলাম। আব্দুল আমাদের বিছানা বেডিং বের করে আনল। সোয়ারি খোপে বিছানা পাতা হলো আমাদের তিনজনের, অর্থাৎ আমার, তপনদার আর অবিনাশ কাকার। উপর কোঠায় শোবে তমিজুদ্দি, আব্দুল ওরা। অবিনাশ কাকার ইচ্ছে তমিজুদ্দি এসে আমাদের পাশেই শুয়ে পড়ুক। সে কথা শুনে তমিজুদ্দি হেসেই বলল, বাবু, ভেতরে ঢুকে কি করব? এ তো আর বনবাবুদের ভোট নৌকা নয়। বড় মেয়া যদি আসেই, তাহলে গোলপাতা ডাগল ঢেলে সহজেই ভেতরে ঢুকে যেতে পারবে। আমার কাছে তো বন্দুক আছে। তাছাড়া মাঝরাত্রে থেকে আমরা তো পালা করে রাত জাগবো। ভয়ের কিছু নেই কর্তা, আপনারা নিশ্চিন্তে ঘুম দিন। রাত বাড়তেই শামখোল পাখিটা বিকট চেঁচাতে লাগলো। আর মজার ব্যাপার, যেই পাখির চেঁচানি থামে অমনি বনের ভেতর থেকে হরিণের পাল ডেকে ওঠে, কখনো বা বাঁদরের দল চেঁচায়। শেষে একসময় বুকের রক্ত জল করা বাঘের গর্জন শোনা গেল। বাঘের ডাক থেমে যেতেই তমিজুদ্দি হাঁক পারল, আব্দুল, আব্দুল, হ্যাঁ আব্দুল, শিগগির গিয়ে পাখিটাকে ছেড়ে দে, নইলে মারা পড়বি কয়ে দিলাম। সে কথা শুনেই তপনদা ছয়ের আগল খুলে মুখ বাড়িয়ে বলল, তমিজ, আবার কি হলো? তমিজুদ্দি এবার ব্যাপারটা বুঝিয়ে বলল, রাতে শামখোল পাখি চেঁচালে বনের পশুরা নাকি জেগে ওঠে। তারা বোঝে জঙ্গলের কাছে মানুষ ঘোরাফেরা করছে, সতর্ক হয়ে ওঠে ওরা। তাই শামখোল পাখির চিৎকার ওদের কাছে বিপদের সংকেত ছাড়া আর কিছু নয়। তমিজুদ্দির কথা মতো আব্দুল পাখিটাকে ছেড়ে দিল। আশ্চর্য, সত্যিই সেই রাতে আর একবারও আমরা আর কোনো পশুর ডাক শুনিনি। সুন্দরবনের নদীতে প্রথম রাতটা বেশ ভালোই কাটল। তোফা ঘুম হয়েছিল। ছয়ের বাইরে আসতেই দেখি বেশ রোদ উঠেছে। আব্দুল একটা বড় টিনের কৌটোয় করে ডরা থেকে জল ছেঁচে নদীতে ফেলছে। অবিনাশ কাকা আপন মনেই দাঁত মারছে, আর তপনদা সামনের দিকে বসে। এই সকালবেলা নদীর দুধারের দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। বাঁয়ে শান্ত বনভূমি, গাঢ় পশমের মতো রোদ চারদিকে ছড়িয়ে আছে। ডাইনে আবাদের জমি, নদীর ধার ঘেঁষে উঁচু মাটির বাঁধ। এইসব বাঁধকেই বলা হয় ভেরি। কিছুটা এগোতেই দেখি আবাদের দিকে এক জায়গায় মানুষের ভিড়। কিছু লোক নদীর পাড় ধরে লাঠি সরকি হাতে ছুটোছুটি করছে। ব্যাপারটা কি? আমরা সবাই উঠে দাঁড়ালাম। নৌকা ওদের দিকে এগোতেই নদীর পাড় থেকে কয়েকটা লোক হাত নেড়ে নেড়ে আমাদের ডাকতে লাগল। অবিনাশ কাকা হুকুম করলেন, শামসের, নৌকা পাড়ে ভিড়াও। তপনদা বলল, মা বাবু, বাজে ঝামেলায় জড়িয়ে পড়ে লাভ কি? যত তাড়াতাড়ি দত্তরগাঙে পৌঁছানো যায় ততই তো মঙ্গল। কিন্তু কে তপনদার কথা শোনে? অবিনাশ কাকার বড়ই জেদ। তার কথাতেই নৌকা পাড়ের দিকে এগিয়ে চলল। নদীর পাড়ে কিছুটা জায়গা জুড়ে হোগলার বন, তারপরেই মেছো ঘেরি, মানে মাছ চাষের জলাশয়। নৌকা পাড়ে ভিড়তেই কয়েকজন লোক ছুটে এলো। একজন চেঁচিয়ে বলল, বাবু, আপনাদের সঙ্গে বন্দুক আছে? বন্দুক বের করে পাড়ে নামতে নামতে অবিনাশ কাকা বললেন, হ্যাঁ আছে। কি ব্যাপার, কি হয়েছে? তপনদার সঙ্গে আমিও নামলাম। মেছো ঘেরির দিকে এগোবার সময় ঘটনাটা জানলাম। এখন শীতকাল, নদীর জল শুকিয়ে যায় বলে মাছ ধরা কঠিন। তাই কুমিররা এই সময় ডাঙার দিকে হাত বাড়ায়। কখনো কখনো ওপরে উঠে খুঁটোয় বাঁধা গরু ছাগল টেনে নিয়ে চলে যায়। আবার কখনো মেছো ঘেরিতেও হানা দেয়। ঘেরিতে প্রচুর মাছ, জলও অল্প,
তাই শিকার ধরতে কুমিরকে পরিশ্রম করতে হয় না। এরকমই একটা কুমির বাঁধের একদিক দিয়ে ঘেরির ভেতর এসে ঢুকেছে। কিছুটা এগোতেই দেখতে পেলাম এক দারুণ দৃশ্য। বাঁধের ওপর কুমিরের অর্ধেকটা শরীর আর অর্ধেকটা জলে। চারপাশ থেকে লোকজন লাঠি সরকি ছুড়ছে। কুমিরও হাঁ করে লাফ দিয়ে পড়ল সামনের বাদায়। কুমিরটা আমাদের থেকে তখন গজ 50 সামনে। পেছন থেকে লোকেরা মার মার শব্দে ছুটে আসছে। এই হোগলা বাদায় এখন তেমন জল নেই। পেছনে গায়ের লোক, সামনে আমরা। কুমিরটা নিরুপায় হয়ে বিরাট হাঁ করে হঠাৎই আমাদের দিকেই ছুটে এলো। মস্ত বড় কুমির, তার লেজের ঝাপটায় হোগলা বনে যেন ঝড় বয়ে গেল। অবিনাশ কাকা চেঁচিয়ে উঠলেন, নিরু, তপন, তোমরা আমার পেছনে চলে এসো। কয়েকটা মুহূর্ত অবিনাশ কাকা বন্দুক বাগালেন। আর মাত্র 10 হাত দূরে কুমির। নিশানা ঠিক হলে অব্যর্থ মৃত্যু। এমন সময় হঠাৎ দুবার অবিনাশ কাকার বন্দুক গর্জে উঠল। আমরা চোখ মেলে তাকাতেই দেখি হোগলার জঙ্গল থেকে আগ্নেয়গিরির লাভার মতো কাদার চাপড়া শূন্যে উঠে উঠে আসছে। আর জন্তুটা তখন কাদায় গড়াগড়ি খাচ্ছে। অবিনাশ কাকার টিপের কোনো তুলনাই নেই। কুমিরের ঠিক গলার নিচের নরম মাংসে গুলি দুটো ঢুকে গিয়েছিল। ফেরার সময় দেখলাম অবিনাশ কাকা একটা কথাও বললেন না। হাত পা ধুয়ে নৌকায় উঠে একটা বার্মা চুরুট ধরিয়ে গম্ভীর গলায় বললেন, শামসের, নৌকা ছাড়ো। রাতভর মাছ ধরে একদল জেলে ডিঙি ফিরছিল। তপনদা হাঁক পারল, ওহে, মাছ হবে নাকি গো? শামসের বাধা দিল, বলল, বাবু, মাছ কিনবেন কেন? নৌকায় জাল আছে, সামনেই খাল, কয়েকটা খেও দিলেই। তপনদা ওর কথা কানেই তুলল না। হাত নেড়ে একটা ডিঙিকে কাছে আসতে বলল। ডিঙিটা কাছে আসতেই ডজনখানেক বড় সাইজের গলদা চিংড়ি কেনা হলো। কিছু দূর এগিয়ে যাওয়ার পর শামসের আড়াল থেকে চেঁচিয়ে উঠল, আরে ও নেতাই, জোরে বৈঠা চালা রে, কিনারায় ভিড়ব। তড়াক করে উঠে দাঁড়ালো তপনদা। কি ব্যাপার শামসের, আবার কিনারায় কেন? আগে জোয়ার এলো যে বাবু, আর তো এগুলো যাবে না। সূর্য মাথার ওপর আসতে তখনও বেশ কিছুটা বাকি। নিরুপায় তপনদার মুখটা হঠাৎই যেন থমথমে হয়ে উঠল। জোয়ারের জন্য তাড়াতাড়ি আর পৌঁছানো যাবে না। পাড়ের কাছাকাছি নৌকা নোঙর করা হলো। মাদারদহ থেকে তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়া হয়েছে, তাই বেশি করে সঙ্গে কাঠ আনা হয়নি। ঠিক হলো পালানার নিতাই নৌকার 2 মাঝি কাঠ আনতে জঙ্গলে যাবে। ওদের সঙ্গে দুটো চটের থলি নিয়ে আব্দুল ডিঙিতে চেপে আমাকেও ইশারায় ডাকল। আমি শামসেরের দিকে তাকালাম। শামসের আমার মনের ভাবটা ধরতে পেরে এবার হেসে বলল, যাও দাদা বাবু যাও, তুমি আব্দুলের সঙ্গে ঘুরে এসো। এবার কিন্তু তপনদা বেঁকে বসল। না না, ও যাবে কি? নিরু, তুই নৌকাতেই থাক। শামসের সাহস দিল, না না বাবু, ভয়ের কিছু নেই, ছোট জঙ্গল, এখানে বড় মিয়া নেই। আমি প্রায় লাফিয়েই ডিঙিতে চেপে বসলাম। আগের দিন জঙ্গলে ঢোকার পর থেকে আমার সাহস অনেকটাই বেড়ে গিয়েছিল। ডাঙায় উঠে দেখলাম জায়গাটা সত্যিই ছোট। ওপার দেখা যায় দ্বীপটায় জঙ্গলও খুব ঘন নয়। মাটি থেকে কয়েকটা কেওড়া ফল তুলে নিয়ে আব্দুল আমাকে খেতে দিল। খোসা ছাড়িয়ে মুখে দিতেই দেখি, বাহ, স্বাদ তো মন্দ নয়, বেশ টক টক। একটা গরান গাছের ঝাড়ের দিকে ছুটে গেল আব্দুল। গাছগুলো খুব উঁচু নয়, বড় জোর 10-12 ফুট হবে। সবুজ আর পুরু, গোল গোল পাতা। দেখলাম আব্দুল গাছের ছালে হাত ঘষছে। গাছের ছালে হাত ঘষতেই দেখি অবাক কাণ্ড, আব্দুলের হাত টকটকে লাল হয়ে উঠেছে। এতক্ষণ জলে থাকার পর ডাঙা পেয়ে আমরা দুজন আনন্দে ছুটোছুটি করতে লাগলাম। গাছ থেকে বুনো লেবু ছিঁড়ে পকেটে পুরলাম। ততক্ষণে নিতাই আর পালানো কুড়ুল হাতে একটা কেওড়া গাছে উঠে গেছে। এবার কিছুটা এগোতেই দেখি একটা গাছে বাতাবি লেবুর মতো একরকমের ফল ঝুলছে। তারই একটা পেরে নিয়ে দুজন এবার ফুটবল খেলতে শুরু করলাম।
একসময় ফলটা ফেটে যেতেই আব্দুল একটা ডালপালাওয়ালা ঝাঁকড়া গাছের দিকে ছুটল। আমিও পিছু নিলাম। গাছতলায় পৌঁছেই চাপা গলায় আব্দুল বলল, দেখেছো দাদাবাবু, গাছে কত ফুল, নিশ্চয়ই এদিকে মৌচাক আছে। মুখ তুলে তাকালাম। দেখি সত্যি হলুদ রঙের ফুলে গাছটা একেবারে ছেয়ে। আমরা ততক্ষণে দ্বীপের অনেক ভেতরে চলে এসেছি। পালান, নিতাই কাউকেই আর তখন দেখা যাচ্ছে না। আমি আনন্দে নেচে উঠলাম। আব্দুল, তাহলে মৌচাক ভাঙবে? চটের থলি দুটো তুলে ধরে আব্দুল হাসল। আমি নৌকা থেকেই বুঝতে পেরেছিলাম বাবু, এ জঙ্গলে মৌচাক আছে। এই হলুদ ফুলের মধু যা মিষ্টি। কয়েক পা এগোতেই দেখি একটা গাছের মগডালে একটা মস্ত বড় মৌচাক। আব্দুল একটা থলি আমার দিকে ছুড়ে দিয়ে বলল, দাদাবাবু, ঝটপট গায়ে জড়িয়ে নাও, মৌমাছির হলে দারুণ জ্বালা। কথাটা শেষ করেই আব্দুল গাছে উঠে পড়ল। অল্পক্ষণের মধ্যেই মৌচাকের কাছাকাছিও পৌঁছল। তারপর কয়েক হাত দূর থেকে ডাল ঝাঁকাতে ঝাঁকাতে তীক্ষ্ণ কণ্ঠে বলল, দাদাবাবু, শিগগির চটের থলি দিয়ে মাথা ঢেকে নাও। ততক্ষণে চাকের ভেতর থেকে মৌমাছির দল বেরোতে শুরু করেছে। একটু বাদেই চাকটা এসে পড়ল আমারই পায়ের কাছে। হাজার হাজার মৌমাছি নিচের দিকে নেমে আসছে। ওদের গুনগুন শব্দে আমার কান ঝালাপালা। থলির ভেতর থেকে মুখ বেরই করতে পারছি না। একটু পরেই দেখলাম আব্দুল নেমে এলো। তারপরই চাকটা তুলে নিয়ে বেশ করে ঝাঁকিয়ে বলল, ছোট দাদাবাবু, ছোট। আমরা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে এক সময় আবারও নদীর ধারে এসেই পৌঁছালাম। দেখলাম ততক্ষণে মৌমাছির দঙ্গল আমাদের ছেড়ে দিয়েছে। চটের ভেতর থেকে এবার মাথাটা বার করে নদীর দিকে তাকাতেই বুকের ভেতরটা ধক করে উঠল। আমি চিচি শব্দ করেই বলে উঠলাম, এ কি আব্দুল, আমাদের নৌকা কোথায়? আব্দুল হেসে বলল, ভয় নেই দাদাবাবু, আমরা জঙ্গলের দিকে এসেছি। আব্দুল, তাহলে কি হবে এখন? আমার কান্না পাচ্ছিল। আব্দুল চড়া গলাতেই বলল, কি হবে আবার? আমরা ওধারে যাব। জঙ্গলে ঢুকে এত ডর করলে কি চলে দাদাবাবু? অগত্যা ফের আমরা বনের পথ ধরেই এগোতে লাগলাম। আব্দুল সাহস জোগালেও আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। শেষ পর্যন্ত বিপদে পড়ে গেলাম না তো? না, বাঘটাক নয়। জন্তুটা প্রথমে আমারই চোখে পড়ল। বেশ কিছুটা দূরে মাটি খুঁড়ছিল। বিরাট লম্বা, 4-5 ফুট তো হবেই, এক বুক সমান উঁচু। বুনো শুয়োর আর কি। কালোর সঙ্গে অল্প লাল মেশালে যেমন হয় তেমনি গায়ের রং। ঘাড় আর বুকের দিকে বড় বড় লোম। আব্দুল, আব্দুলকে ডাক দিয়ে দাঁড়িয়ে পড়তেই আমি ফিসফিস করে বললাম, আব্দুল, দেখেছ? হ্যাঁ, সেদিকে চোখ পড়তেই আব্দুল চেঁচিয়ে উঠল। সঙ্গে সঙ্গে জন্তুটা আমাদের দিকেই মুখ তুলে তাকালো। কুটকুটে চোখে কয়েক পলক তাকালো আমাদের দিকে। তারপরই ধীরে ধীরে ওর ঘাড়ের লোম খাড়া হয়ে উঠতে লাগলো। ঘর ঘর শব্দ করতে করতে বড় সাইজের ধারালো ছুরির মতো দুপাটি দাঁতও বেরিয়ে এলো। সামনের দুটো পা ভেঙে জন্তুটা মাথা নিচু করতেই মৌচাকটা মাটিতে ফেলে দিয়ে চিৎকার করলো আব্দুল, শিগগির গাছে উঠে পড়ো দাদাবাবু। পেছনেই একটা গামুর গাছ। আমরা লাফিয়ে গাছের ডাল ধরে ফেললাম। জন্তুটাও ততক্ষণে ঘোৎঘোৎ শব্দে মাটি কাঁপিয়ে ছুটে আসছে আমাদের দিকে। বড় একটা ডাল ধরেছি সবে, এমন সময় গাছটা দারুণ জোরে কেঁপে উঠল। আর একটু হলেই হাত ফসকে আমি নিচে পড়ে যেতাম। হঠাৎই আমার একটা হাত ধরে আব্দুল আমাকে ওপরের দিকে তুলে নিল। জন্তুটা আবারও কয়েক পা পিছিয়ে গেল। ওর ধারালো দাঁত থেকে তখন লালা ঝরছে। তারপরই ফের মাথা নিচু করে সশব্দে ছুটে এলো। গাছের গুড়িতে প্রবল জোরে ধাক্কা মারল। এইভাবেই চলতে লাগলো কিছুক্ষণ। এদিকে সূর্য মাথার ওপর থেকে তখন বেশ কিছুটা সরে গেছে। শুয়োরটা বারবার ছুটে আসছে, গাছের গুড়িতে ধাক্কা মেরেই যাচ্ছে। এক সময় দেখলাম ওর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তবু ছুটে আসছে তো আসছেই, কি ভীষণ রাগ। হঠাৎই লক্ষ্য করলাম আব্দুল গলার স্বর চড়িয়ে অদ্ভুত কিরকম শব্দ করতে লাগলো।
ওটা হচ্ছে সংকেত। জঙ্গলে মানুষ বিপদে পড়লে ওই রকমই শব্দ করে। যাই হোক, শেষ পর্যন্ত পালানার নিতাই এসে পড়ায় আমরা রক্ষা পেলাম। দূর থেকেই নিতাই জন্তুটার দিকে তার কুড়ুলটা ছুঁড়ে মারল। গায়ে অবশ্য লাগলো না, কিন্তু বেগতিক দেখে শুয়োরটা রণে ভঙ্গ দিল, ডান দিকের গোলপাতার ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। নৌকায় ফিরে স্নান খাওয়া দাওয়ার পর আর এক মজা। পালান আমাদের খাবারের এটোকাটো নদীর জলে ফেলতেই কোত্থেকে এক পাল হাঙর ছুটে এলো। অবশ্য এগুলো সমুদ্রের হাঙরের মতো বিশাল নয়, তবে একেবারে ছোটও বলা যায় না। আব্দুলরা বলে এগুলো হচ্ছে কামট। আমরা মজা পেয়ে গেলাম। আগের দিনের কিছু পান্তা ভাত ছিল, সেগুলো মুঠো মুঠো করে জলে ফেলতেই দেখি অদ্ভুত কাণ্ড। কামটগুলো হাঁ করে ছুটে জলের ওপরেই মুখ তুলে দিচ্ছে। এদের দাঁতগুলো মাড়ির তলায় থাকে, একটু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসে। ভয়ঙ্কর হিংস্র প্রাণী, দাঁতগুলো করাতের চেয়েও ধারালো। গ্রামের লোকেরা নদীতে নেমে স্নান করার সময় ওই ধারালো দাঁতগুলো দিয়ে কামটরা পা পর্যন্ত কেটে নিয়ে চলে যেতে পারে, আর জলে থাকার সময় মানুষ তারা নাকি তার টেরও পায় না। শীতের সোনালি দুপুর, আমরা সবাই ছয়েরই বাইরে। এখন দুধারে ঘন বন, অপরূপ সে দৃশ্য। এমনকি ঘুমকাতুরে অবিনাশ কাকাও আমাদের পাশে বসে। লক্ষ্য করে দেখলাম তপনদা যেন কোনো কিছুই দেখছিল না। তার মাথায় কেবল একটাই চিন্তা, কবে বঙ্গদুনিতে পৌঁছবে। নদীর দিকে তাকিয়ে তপনদা শুধু বলল, দত্তরগাং আর কত দূর শামসের? এখনো তো অনেক পথ বাবু, আরো একটা দিন লাগবে। শামসের উত্তর দিল, কিন্তু খুশি হল না তপনদা। হ্যাঁ, আরও একটা দিন। অবিনাশ কাকার চোখে দূরবীন। একসময় তিনি আমাকে ডেকে বললেন, নিরু, এদিকে এসো, দেখে যাও মজা। কি ওখানে অবিনাশ কাকা? আমি এগিয়ে গেলাম। দূরবীনটা চোখে দাও, দেখতে পাবে। মুচকি মুচকি হাসছিলেন অবিনাশ কাকা। সত্যিই অবাক কাণ্ড, এ দৃশ্যের কোনো তুলনা নেই। আমাদের বায়ে একটা বড় দ্বীপ, পার বেশ চওড়া আর পরিষ্কার। দেখি হরিণের পিঠে বানর বসে, একটা নয়, পরপর অনেকগুলো। তারপরই একসময় শুরু হয়ে গেল দৌড়। ঘোড়ায় চেপে মানুষ যেমন করে ছোটে, তেমনি শাঁসা করে হরিণগুলো নদীর পার ধরেই ছুটছে, আর বাদরগুলোও তাদের পিঠে বসে নাচানাচি করছে। পরে তামিজুদ্দির কাছেই শুনেছিলাম, সুন্দরবনে বাদর আর হরিণের তাদের নাকি খুব বন্ধুত্ব। বাদর আছে বলেই হরিণরা অনেকটা নিশ্চিন্তে আছে, নইলে কবে ওরা সব বাঘের পেটেই চলে যেত। বাদর গাছের ডালে বসে সমস্তটাই লক্ষ্য করে, আর দূরে বাঘ দেখতে পেলেই চেঁচামেচি করে হরিণদের সতর্ক করে দেয়। আর তখন হরিণের পাল চোচা ছুট মারে। হরিণের সঙ্গে দৌড়ে বাঘ মোটেই পারে না। শুধু কি তাই, কেওড়া গাছের পাতা আর ফল তাও হরিণদের খুব প্রিয় খাদ্য। এইসব ঘটনা গল্পের চেয়েও মজার বলে আমার মনে হল। আর বনের পশুদের মধ্যে যে এতটা মিতালি আছে, তাও আমি আগে জানতাম না। সেদিন রাত্রে দুবার আমরা ডাকাত দলের মুখোমুখি হয়েছিলাম। একবার সন্ধ্যার একটু পরে, আর একবার অনেক রাত্রিতে। প্রথমবার আমরা সবে বড় নদী থেকে একটা খালের ভেতর ঢুকেছি। এমন সময় জঙ্গলের দিক থেকে টর্চের জোরালো আলো এসে কয়েকবার নৌকোর ওপর পড়ল। নদীতে অনেক দূর থেকে মানুষের গলার আওয়াজও পাওয়া যায়। কিছুক্ষণ বাদেই পার থেকে গম্ভীর গলাতে কে একজন হাঁক পারল, সঙ্গে সঙ্গেই তামিজুদ্দিন উঠে দাঁড়িয়ে গলা চড়িয়ে জবাব দিল, আমি আব্দুলকে শুধলাম। আব্দুল, কে ডাকছে? আব্দুল জবাব দিল, চুপ করো দাদা বাবু, ডাকাইত। পার থেকে ফের প্রশ্ন আসলো, আমি কিডা? আমি ডুমুরখালির কলিবাউলের ছেলে তামিজুদ্দিন। তামিজুদ্দিন উত্তর করল। বেশ কিছুক্ষণ চুপচাপ, তারপরই ফের শোনা গেল, আচ্ছা যাও। নৌকো আবার নদীতে এসে পড়ল। তামিজুদ্দিন বলল,
বাবুরা, ঝটফট আপনারা খাওয়া দাওয়া করে নিন। এদিকটা ভালো নয়, তাড়াতাড়ি আলো নিভিয়ে ফেলতে হবে। সুন্দরবনে রাতের বেলা আলো জ্বালিয়ে নৌকো চালানো সাংঘাতিক ভয়ের। যে কোনো সময় ডাকাত দল হানা দিতে পারে। তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ছোয়ের ভেতরে ঢুকে পড়লাম আমরা, আলো নিভিয়ে দিলাম। মাঝরাত্রিরে আবারও তমিজুদ্দির ডাকে ঘুম ভাঙল। তমিজুদ্দি বলছিল, হাই, কি চাও তোমরা? এবার আওয়াজটা নদীতেই শুনতে পেলাম। আগুন আছে, একটু দেবে নাকি? তামাক ধরাইব। আগুন চাইবার নাম করে নৌকোতে যে ডাকাতি হয় এ কথা আমি বইতে পড়েছি। তমিজুদ্দিই জবাব দিল, না না, রাত বিরাতে আমরা আগুন দিই না। ততক্ষণে আমি আর অবিনাশ কাকা বাইরে বেরিয়ে এসেছি। আবঝা চাঁদের আলোতেই দেখতে পেলাম সামান্য কিছু দূরে দুখানা নৌকা। তমিজুদ্দির কথা শেষ হতেই ওধার থেকে একজন হুঙ্কার ছাড়ল, এই, আগুন তোকে দিতেই হবে, নৌকা থামা বলছি। তমিজুদ্দি এবার চাপা গলায় বলল, বাবু শুনছেন? একখান বন্দুক বার করেন। অবিনাশ কাকা ভেতরে ঢোকবার আগেই তপনদা বন্দুক হাতে বেরিয়ে এলো। ততক্ষণে নৌকো দুটো দুদিক থেকে আমাদেরকে ঘিরে ধরেছে। তমিজুদ্দি চেঁচাচ্ছে, এই সাবধান, আমি ডুমুর খালির কলি বাউলের ছেলে। নৌকো দুটো তবুও ক্রমশ এগিয়ে আসছে। দেখলাম পাটাতনে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে, তাদের হাতে কুরুল, বর্ষা আর লাঠি। একদল হঠাৎই বলে উঠল, মার বেটাকে, মার বেটাকে। সঙ্গে সঙ্গে প্রত্যেকেই হৈ হৈ করে উঠল। ওদের কণ্ঠস্তব্ধ হওয়ার আগেই তপনদার বন্দুক গর্জন করল। তমিজুদ্দি আবারও হুঙ্কার ছাড়ল, হাই, কইছি না আমাদের সঙ্গে বন্দুক আছে, আর কাছে আসবি তো শেষ কইরে দিব। বন্দুকের শব্দে নৌকো দুটো এবার পিছিয়ে পড়ল। তারপরই বেশ খানিকক্ষণ বাদে তমিজুদ্দি মুখ খুলল, না বাবু না, অবস্থা মোটেই ভালো বুঝছি না বাবু। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের গল্প প্রলয় সেনের কাহিনী সুন্দরবনের ভয়ঙ্কর অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন, সুন্দরবনের ভয়ঙ্কর গুপ্তধন প্রথম পর্ব। হ্যাঁ, অবশ্যই গল্পে গুপ্তধন তো আছে, এবং সেই গুপ্তধনের সন্ধান তপনদা, নীরু কিংবা অবিনাশ কাকা তারা কি আদৌ পাবে? কারণ গুপ্তধনের উল্লেখ থাকলেও তো কোনো গল্পে শেষ পর্যন্ত গুপ্তধন পাওয়াই যায় না। তাহলে এই গল্পে শেষ পর্যন্ত গুপ্তধন পাওয়া যায় কিনা, আর আদৌ জলদস্যুদের সেই গুপ্তধন সুন্দরবনের কোথাও এখনো আছে কিনা তা জানতে অবশ্যই গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের থাকতেই হবে। আজকে প্রথম পর্বের শেষে বলি, এখনো পর্যন্ত গল্পটি আপনাদের কেমন লাগছে? প্রতিবারের মতো অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে লাইক, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আর আবারও বলবো, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আসছেন, গল্প শুনছেন, কিন্তু তবুও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। আবারও ফিরছি কয়েকদিনের মধ্যে গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্বের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।